আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই যে এই রাত্রে এত রাত্রে আপনারা সবাই আসছেন আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে। তো আমি যেটা আজকে হাইলাইট করতে চাই যে অনেকটা প্রিভেন্টিভ সাইড এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের যে রোগীরা আছেন তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া বা লোকাল ডাক্তারদেরকে সাহায্য করা, এটার উপরে একটা সাবজেক্ট ওয়াইজ হার্ট ডিজিজ এবং স্ট্রোক এটার রিস্ক কেমন করে কমানো যায় এবং কেমন করে এটা প্রতিরোধ করা যায় এটার উপরে আলোচনা করার জন্য। তো আমি ভেরি ফরচুনেট এবং আমার সাথে প্রফেসর এম.জি. আজম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রফেসর অফ কার্ডিওলজি, উনি জয়েন করবে। আমরা আলোচনা করব চারজন এমিনেন্ট ফিজিশিয়ানের সঙ্গে এবং আই কুড নট ফাইন্ড এনি ওয়ান বেটার দেন প্রফেসর এম এ রশিদ। উনি হচ্ছেন ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার তার পরিচালক এবং নিজে একজন প্রসিদ্ধ হৃদরোগ বিশেষজ্ঞ। অনেকদিন ধরে বাংলাদেশে উনি প্র্যাকটিস করছেন এবং বাংলাদেশের এই কার্ডিওলজি এরিয়াতে যে নারী নক্ষত্র তার সব দখলে আছে এবং উনি খুবই ওয়াকিবহাল, শুধু ঢাকায়। এছাড়াও রশিদ ভাই উনি কিভাবে বিভিন্ন ভাবে হেল্প করা যায়, ওনার নিজের একটা প্রজেক্ট আছে যশোরে। এর সাথে আছেন আমাদের বরেন্দা প্রফেসর বরেন চক্রবর্তী। উনি ঢাকা মেডিকেল কলেজে আমার সিনিয়র, অনেক উনাকে মেডিকেল কলেজ থেকে চিনি। আমরা ওনাকে বলতাম বরেন চক্রবর্তী। উনি তখন পত্রিকায় লিখতেন। এখন বরেন্দা লেখালেখিতে বিখ্যাত, আর কার্ডিওলজি ফিল্ডে প্র্যাকটিস করে বরেন্দা নিজেই স্বনামধন্য, সুতরাং তাকে আর পরিচয় করে দেওয়ার দরকার নেই। আর ডক্টর সিরাজুম মনিরা, ও আমার বোনের মতো, ও নিউ ইয়র্কে প্র্যাকটিস করে, এখন খুবই এমিনেন্ট কার্ডিওলজিস্ট। এবং আমি খুব প্রাউড যে ও মাউন্ট সাইনাই স্কুল অফ মেডিসিন, আইকেন স্কুল অফ মেডিসিনে ও একজন ফ্যাকাল্টি। সো রিয়েলি আই এম প্রাউড অফ হার। এবং আর আছে হচ্ছে আমার সাথে ডক্টর সেলিনা পারভিন, আমার ওয়াইফ এবং লাইফ পার্টনার ফ্রেন্ড, এবং আমার সাথে পরিচয় ঢাকা মেডিকেল কলেজে। তখন থেকে আমার সাথে আছে, whether it is good or bad, we are together. So she is a neurologist and specifically তার স্পেশালাইজেশন হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার আর নিউরোফিজিওলজি। আমরা তার কাছ থেকে শুনবো যে স্ট্রোক প্রিভেনশন এবং স্ট্রোক ট্রিটমেন্টের বিষয়। তো তার আগে আমি রশিদ ভাইয়ের অনুরোধে কিছু 2 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। সেটা হচ্ছে যে আমরা কেন এরকম প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা এই ইনিশিয়েটিভ আমরা শুরু করলাম। তার কারণ আমি ঢাকায় রশিদ ভাইয়ের কল্যাণেই এবং প্রফেসর এ কে আজাদ খানের আমন্ত্রণ ক্রমে 2005 সাল থেকেই কাজ করি এবং আমি দেখছি যে ঢাকায় কার্ডিওভাস্কুলার কেয়ার, আমি বলবো একটা খুব সিগনিফিকেন্টলি ইমপ্রুভমেন্ট হয়েছে, যে জন্য আমরা সবাই উই ক্যান বি প্রাউড। নিউরোলজি স্ট্রোক বিষয়ে আমি জানি না, আমি এটা কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু ওভারঅল কার্ডিয়াক কেয়ার বাংলাদেশে ইমপ্রুভ করলেও প্রান্তিক পর্যায়ে ঢাকার বাইরে এখনো এটা অনেক জায়গাতেই হাঁটি পা এবং এটা খুব প্রবলেম। কারণ হলো আমাদের ভাস্ট মেজরিটি ঢাকার বাইরে, আমাদের ডাক্তাররা যারা কাজ করছেন তারা ঢাকায় কি হচ্ছে এটা অনেক সময় ওয়াকিবল না, এবং ওয়াকিবল হলেও লজিস্টিক কারণে, নেটওয়ার্কিং এর অভাবের কারণে আমাদের এই কেয়ারটা আমরা সমন্বয় করতে পারি না। তার জন্যই আমাদের এই উদ্যোগ যে কেমন করে আমরা কার্ডিওভাস্কুলার এবং অন্য সব ডিসিপ্লিনে, ক্যান্সার কেয়ার, সিওপিডি, আমাদের গভর্নমেন্ট 5টা নন কমিউনিকেবল ডিজিজকে আইডেন্টিফাই করছে, যেটা রাইটলি আমি বলবো সেটা হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, তারপর কার্ডিয়াক হার্ট ডিজিজ, সিওপিডি, কিডনি ডিজিজ, স্ট্রোক কেয়ার, এগুলা আমরা যদি আগের থেকেই বুঝতে পারি যে কার রিস্ক, এবং যদি কোনো ডিজিজ হয়ে থাকে
সেটার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, তাহলে আমরা অনেক লাইফ সেভ করতে পারবো। সেই কারণেই এই উদ্যোগ, এবং সেটার মাথায় রেখে আমরা আজকে কয়েকটা পেশেন্ট সিনারিও ডিসকাস করব রোগী ভিত্তিক, যাতে করে কিছু কিছু তথ্য বেরিয়ে আসে, এবং আমাদের লোকাল যে ডাক্তাররা ঢাকার বাইরে থেকে আমাদের রোগীদের সেবা দিচ্ছেন, তাদের যদি কোশ্চেন থাকে তারা আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের এক্সপার্টদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আমাদের এই অ্যাপে আমেরিকাতেই, বাংলাদেশে, ইউকে, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা যুক্ত আছেন। আপনারা যদি অ্যাপে কোশ্চেন করেন, আমরা অ্যাপের মাধ্যমে আপনাদের রোগীদের রোগী ভিত্তিক কি পরামর্শ দেওয়া যায়, লোকাল যে লিমিটেশনস গুলো, লজিস্টিক চ্যালেঞ্জ, সেইটা মাথায় রেখে আমরা আপনাদেরকে আমাদের মতামত দিতে পারবো। এইটাই আমি বলে শেষ করি। যদি কোনো প্রশ্ন থেকে আপনারা করতে পারেন, না হলে আমরা আজকের আলোচনায় চলে যাব। আজম, তুমি কিছু বলবা? না, আমি অনেক আগে জয়েন করেছি, এবং ধন্যবাদ আসলে হাফিজ ভাই। আমাদের যে একটা উদ্দেশ্য ছিল, বরেন স্যার আছেন, আমরা আসলে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে চিকিৎসকদেরকে, স্পেশালাইজড ফিজিশিয়ানদের সাথে ইন্টারেক্ট করা, এবং তার সাথে তাদের যে ডেইলি প্র্যাকটিসের যে সমস্যাগুলো সেগুলোকে একটু স্টিমুলেট করা, তার সাথে সাথে প্রিভেন্টিভ মেডিসিনের প্রতি আমাদের একটু জোর দেওয়া। কারণ আমরা যদি প্রিভেনশন করতে পারি, তাহলে আমরা এটা চিপার এবং হচ্ছে পেশেন্টের জন্য অ্যাফোর্ডেবল, আমাদের হেলথ কেয়ারের উপর লোডও অনেক কমবে। তো সেই উদ্দেশ্যে আমাদের যে শিওর কেয়ার যে উদ্যোগ নিয়েছে অ্যাপ বেসড, এর মেইন কারণই হচ্ছে যে এই প্রযুক্তিটা যেহেতু এখন বাংলাদেশে ইন্টারনেট মোটামুটি সব জায়গায় সহজলভ্য বলবো আমি, এবং আমাদের সরকারও এটাকে বেশি জোর দিচ্ছে যেভাবে হোক কানেক্টিভিটি বাড়ানোর জন্য। আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটাকে বেস করে আমাদের অ্যাভেলেবেল প্রযুক্তিকে আমাদের ফিজিশিয়ানদের মধ্যে সহজলভ্য করে কিভাবে হেলথ কেয়ার ফেসিলিটিসটাকে আরো বেশি অ্যাফোর্ডেবল এবং সহজলভ্য করা যায় সেই চেষ্টা করছি। সেই হিসেবে আমাদের আজকের এই আলোচনাটা 3-4টা কেস স্যাম্পল থাকবে। আমাদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসকদের অভিব্যক্তির সাথে আমাদের বিশেষজ্ঞদের মতামতের সমন্বয় এটা কিভাবে সাধন করা যায়, আর কি কি জিনিসগুলোকে আমরা হাইলাইট করলে আরো বেশি উপকৃত হব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমি মনে হয় আপনি আজকে যদি স্টার্ট করেন প্রথম কেস, এবং আমরা অডিয়েন্স থেকে একজন নিলাম, আর স্পেশালিস্ট থেকে বরেন স্যার আছে, রশিদ স্যার আছে, ওদের থেকে আমরা একটু ওপিনিয়ন নিলাম, সেলিনা পারভিন ওনাদের থেকে ওপিনিয়ন নিলাম, এবং এটাকে আমরা ইনকর্পোরেট করে আমরা আমাদের টেক হোম মেসেজটুকু আমার মনে হয় আপনি শুরু করতে পারেন এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি প্রথম কেসটা একটু বলি। আমি এটা আমাদের বরেন্দা প্রফেসর বরেন চক্রবর্তীর কাছে যাব। 70-year-old একজন ফিমেল, ওনার ডায়াবেটিস, হাইপারটেনশন এবং একটু লেগ ইডিমা আছে। উনি মেটফরমিন পান, অ্যামলোডিপিন পান, কার্বিডোলল পান। ওনার হার্ট রেট 68, ব্লাড প্রেশার 160/90। ওনার ক্রিয়েটিনিন করা আছে কয়েক মাস আগে 1.3, ইউরিন প্রোটিন ট্রেস। ওনার ইসিজিটা হচ্ছে সাইনাস রিদম লেফট বান্ডেল। আমি এটা বলছি আমাদের অ্যাপে যেভাবে আসছিল, সাইনাস রিদম। এবং ওনার ডটার ওনাকে ভিজিট করছে, তো ওনার শ্বাসকষ্ট হয়। উনি বলছে যে উনি ঢাকায় আসবে না, কিন্তু ওনার মেয়ে খুব চিন্তিত। তো আমার প্রশ্ন পয়েন্ট আপনার কাছে, যে এই মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, এটা কি করা যায়? একটু পানি আছে পায়ে, এবং ওনার মেয়ের যে কোশ্চেন যে ওনার রিস্ক কতখানি কার্ডিওভাস্কুলার অথবা স্ট্রোকে, এটা নিয়ে আপনি যদি একটু বলেন, এবং লোকাল লজিস্টিক বিবেচনা মাথায় রেখে আপনার সাজেশন কি, আর আইডিয়াল ওয়ার্ল্ড হলে আপনি কি করতেন? In fact, the history, this patient has got multiple risk factor for coronary artery disease, and she has got left bundle branch block. In this sort of patient, this সাউন্ডটা মিউট হয়েছে। This patient has got multiple risk factor for coronary artery disease because she is 70. Only problem with the leg edema,
this patient is getting amlodipine 10 milligram daily. So ladies usually get more leg edema with amlodipine than male. So maybe it's confusing because it sometimes masquerades whether it is due to heart failure or it is due to amlodipine. But her symptoms are very suggestive of the failure. And what we want to do first, she needs she needs an echocardiogram, because this may be a case of heart failure with impaired reduced ejection fraction, because she has got the LBB pattern in the ECG. So one ECG, one echocardiogram is very important for her for the diagnostic purposes. If echo shows the patient has got the reduced ejection fraction, so definitely this patient will get the treatment of in the line of heart failure. If the ejection fraction is preserved, even this patient requires the we will have to stratify whether the patient requires further re-stratification for excluding coronary artery disease. Her hypertension should be controlled, because in this sort of patient, blood pressure should be in around 130 to 80. Diabetes should be controlled. It should be less than 6.5. But anyway, the possibility of coronary artery disease should be excluded by other non-invasive test or by invasive test, because she needs this one. But before that, the most important thing she needs a echo Doppler study to assess LV function. রাইট। তো আপনার আমাদের যে অ্যাপ, এটাতে যদি আপনারা ডাউনলোড করেন, তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনারা এই রোগীর ইনফরমেশন আমাদেরকে দিতে পারবেন। আমরা বলতেছি যে আজকের এটা হাইপারটেনশন, ডায়াবেটিস, স্ট্রোকের জন্য ইমার্জেন্সি আপনাদেরকে কেস দেখাবো, যে ইমার্জেন্সি কিন্তু আপনারা আপলোড করলে আমাদের উইদিন মিনিটস আপনারা রেসপন্স পাবেন আমাদের এই ইমার্জেন্সি কার্ডিওভাস্কুলার কেয়ারের এই অ্যাপের মাধ্যমে। আপনারা যদি এই অ্যাপটা ডাউনলোড করেন অ্যাপ স্টোরে, যে শিওর কেয়ার ফিজিশিয়ান পোর্টাল, অথবা অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে, তাহলে আপনারা আপলোড করলে আপনারা এটা এনরোল্ড হয়ে গেলে এরকমভাবে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন রোগীর ইনফরমেশন দিয়ে। তো আপনার এই রোগীটা বরেন্দা চেস্ট এক্সরে কার্ডিওমেগালি আছে, এবং আমরা কাজ করতে নেমে যেটা দেখলাম যে বাগেরহাটে প্র্যাকটিস করেন মুক্ত ভাই, হোল বাগেরহাট শহরে একটা একো ডপলার মেশিন নাই। আই ওয়াজ সো স্যাড। আমরা এখন বেড সাইড আল্ট্রাসাউন্ড প্রমোট করছি, যাতে করে অ্যাটলিস্ট একটা এলভি ইএফ অ্যাসেস করা যায়, মেবি ফুল ডপলার না পেলেও। কিন্তু কাজে না নামলে বোঝা যায় না যে আমাদের অবস্থা কোথায়। এটা কিন্তু খুব ইজি এখন বেডসাইড আল্ট্রাসাউন্ড, এটা কিন্তু খুব অ্যাভেলেবল করা যায়, এটা আমরা ট্রেনিংও দিতে পারি। তো এই প্রসঙ্গে আমি একটু রশিদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। রশিদ ভাই, প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা যদি একো করি এবং ইএফ যদি মনে করেন 35-40, তাহলে যদি ওই ভদ্রমহিলা উনি যদি ঢাকায় আসতে না চান, তাহলে কি আমরা গোল ডিরেক্টেড মেডিকেল থেরাপি স্টার্ট করতে পারি না? Absolutely. না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করি যে আপনি আপনার এইমস অ্যান্ড অবজেক্টিভস, উদ্দেশ্য খুবই মহৎ, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া সবসময় ডিফিকাল্ট। আমার মনে হয় যে এখন অ্যাপস তৈরি হয়ে গেছে, দি ফেজ অফ ইমপ্লিমেন্টেশন এবং এর সাথে সাথে ডায়াগনস্টিক সহ আর কি। তখন বাস্তব অবস্থা হচ্ছে যে এই যে অ্যাপসটাকে ইউজ করার জন্যে আপনার বেসিক ট্রেইন ম্যান পাওয়ার তো অবশ্যই লাগবে। সেটা ডাক্তার হতে পারে, টেকনিক্যাল পার্সন হতে পারে। অ্যাটলিস্ট তারা বেসিক প্যারামিটারগুলো তারা ইনপুট দিয়ে তখন কনসালটেন্টের কাছে বা স্পেশালিস্ট কাছে তারা সাহায্য নিতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে এই মহিলার 70 ইয়ার্স ওল্ড, মাল্টিপল কোমরবিডিটিস আছে, বিশেষ করে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এবং তার এইজও একটা ফ্যাক্টর। এখন আমরা কিন্তু এখনো ডিটেলস হিস্ট্রিটা জানি নাই। ওনার পায়ের পেডাল ইডেমা, যেটা প্রফেসর বরেন বললো, যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইন্ডিউসড হতে পারে। কিন্তু এর সাথে সাথে আমরা এক্সরেটা দেখেছি, এক্সরেটা তো পোর্টেবল এক্সরে। এই এক্সরে দিয়ে কার্ডিওমেগালি বা কার্ডিয়াক সাইজটা আইডেন্টিফাই সামটাইমস ইজ ডিফিকাল্ট, যদি প্রপারলি যদি না ধরে, বা এটাকে ইনস্পিরেশন ফেজ করা না এক্সপিরেটরি ফেজে করা, এগুলো একটু একটা ওভার ডায়াগনোসিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে
এই ক্ষেত্রে একটা অবশ্যই একটা হ্যান্ডহেল্ড হোক বা বেডসাইড ইকোকার্ডিওগ্রাম হোক, এইটাকে করে একটা বেসিক ইনফরমেশন, যেটা রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন না এটা প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, এই সাইটগুলো আগে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার পরে ওষুধপত্র অবশ্যই এটা গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপি হবে। এটা কিন্তু একটা আমার মন গড়া ঠিক চিকিৎসা দিলে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। উই মাস্ট ফলো দ্য গাইডলাইন্স, গাইডলাইন বেসডে আমরা যাব। তবে সেক্ষেত্রে আমরা বেসিক অল্প যেগুলো অ্যাভেলেবল মেডিকেশনস এটার ভিতরে আমরা যাব, এবং সেক্ষেত্রে ধরেন তার ডিজাইন আছে কিনা, তার হিস্ট্রিটা কিন্তু এখানে কিন্তু ওই রকম শুধু পেডালিডামাই আছে, কিন্তু তার শর্টনেস অফ ব্রেথ এটা অনেক কারণে হতে পারে। আমরা ইজিএফআরটা করি না এখানে, রিনাল ফাংশন 1.3 দিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে ইজিএফআর কম হতে পারে। ওই সাইটগুলো আমাদেরকে কনসিডারেশনে নিয়ে তারপরে আমরা ট্রিটমেন্ট গাইডলাইন ট্রিটমেন্টে যেতে পারি। আর এখানে বিষয়গুলো হচ্ছে যে ডায়াবেটিস, hypertension, stroke, it is mostly a preventable disease. 70 to 75% is a preventable disease. আমাদের এই অ্যাপসের ভিতরে যে প্রিভেনশন এবং প্রিভেন্টিভ রোলগুলো খুবই মানে মেটিকুলাসলি ফলো করার ব্যাপার আছে। এর সাথে ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এই বিষয়গুলোর সাথে আসবে। তো আমার মনে হয় যে আগে যে যারা প্রান্তিক পর্যায়ে আছে, যেমন আপনি বাগেরহাটের এক্সাম্পল দিলেন, এখানে আমাদের উনি আছেন, আমাদের ওই ভাই সাহেব আছেন, তো মোশাররফ ভাই আছেন, কথা আছে, জি জি মোশাররফ ভাই আছেন, উনি তো আবার রাজনৈতিক মানুষ, তো উনি আছেন, ওনার কানেক্টিভিটি আছে। তো ওখানে যদি আমরা বাগেরহাট আর খুলনা ইজ ভেরি নিয়ার, এই জায়গায় যদি একটা ইকোকার্ডিওগ্রাম যদি আমরা সহজে না করতে পারি, তাহলে টোটাল ইনফরমেশনটা পাওয়া খুব ডিফিকাল্ট। আমার মনে হয় এই সমস্ত লজিস্টিক পয়েন্টগুলো প্র্যাকটিক্যালি আমার মনে হয় যে ওভার অ্যাম্বিশিয়াস না, যে গো স্লো বাট ইন এ ভেরি অর্গানাইজড ওয়ে। আমার মনে গেলে এটা সাকসেসফুল, এটা ভালো হবে। আমার মনে আরো আলোচনা করা যাবে, আমি এই পর্যন্ত থাকি, পরবর্তীতে কথা বলা যাবে। আমরা সবাই মেডিকেল স্কুলে লেখাপড়া করছি যে এই হোয়াট ইজ দ্য রিস্ক, হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজিক মেকানিজম অফ দি ডিজিজ, সেটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপমেন্ট। যদি অ্যাথেরোস্ক্লেরোসিস না থাকে, আইডিয়াল ওয়ার্ল্ডে আমরা যদি দেখতাম যে তার ক্যালসিয়াম স্কোর কিরকম, তার করোনারি স্টেনোসিস আছে কিনা, এটা কি করোনারি আর্টারি ডিজিজ রিলেটেড কোনো কার্ডিওমায়োপ্যাথি বা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে কিনা, অথবা ভালভ ডিজিজ হচ্ছে কিনা, ভালভ কোনো মাইটাল রিগার্জিটেশন আছে কিনা, বা আমরা অস্কালটেট করলে অ্যাওর্টিক স্টেনোসিস আছে কিনা এটা দেখতে পারি, অথবা তার ইন্ট্রিনসিক কোনো কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা। আপনাদেরকে পরে একটা কেস দেখাবো, সেখানে আমাদের পেরিপার্টেম কার্ডিওমায়োপ্যাথি ছিল, পরে মেডিকেশন দিয়ে ইমপ্রুভ করছে। তো এটা হচ্ছে আমাদের যে আইডিয়া, যে আমরা হয়তো জানি, স্টাডি করছি যে কি হচ্ছে, কিন্তু যদি আমরা সেটা না পারি, তাহলে অ্যাটলিস্ট হার্ট ফেলিওর যে গাইডলাইন ডিরেক্টেড থেরাপি, বাই দ্য ওয়ে তার হ্যান্ডেল একতে ইএফ অ্যারাউন্ড 35-40, তাকে আমরা কিন্তু গাইডলাইন্স ডিরেক্টেড থেরাপি দিতে পারি, তাকে আমরা স্ট্যাটিন থেরাপি দিতে পারি। গাইডলাইন্স ডিরেক্টেড থেরাপির ভিতরে সার্ভাইভাল বেনিফিট ড্রাগ যেমন বিটা ব্লকার, তারপরে আমাদের দেশে পাওয়া যায় এখন নেপ্রিলিসিন ইনহিবিটরস উইথ এআরবি, এন্ট্রেস্টো, যেটা বাংলাদেশে আমি জানি না কি নামে পাওয়া যায়, ট্রেড নেম এন্ট্রেস্টো, ইন দ্য নেম এন্ট্রেস্টো। আর একটা হচ্ছে, এবং এটা অনেক কম আমেরিকার থেকে দাম। আবার যদি সিলেক্টিভ অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিজম দিই এবং SGLT2 ইনহিবিটরস, গাইডলাইন এই ধরনের পাথওয়ে যেটা দিলে তার ইএফ ইমপ্রুভমেন্ট হবে, সেটা দিয়ে আমরা দেখতে পারি। এবং এই ধরনের একটা কেসই কিন্তু আমরা আলোচনা করলাম ইভেন স্কাইতে, সোসাইটি অফ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি ইন্টারভেনশনে, যেখানে আজম ছিল যে আমরা তাহলে লাভটা কি, যদি ইএফ ভালো হয় তাহলে কি আমরা ইসকেমিয়া না দেখে ওভাবেই চলতে থাকবো? That is something we can discuss with the patient and the family, but it is practical. পরেন্দা, এটার ব্যাপারে কোনো কমেন্ট আছে বা আজম? স্যার আমি আপনাকে একটা যে পয়েন্টটা অ্যাড্রেস করি,
আপনি রাইটলি বলছেন যে স্যার যে আসলে আইডিয়ালি আমাকে এই সিনারিওতে একটা ইকো করা উচিত। প্রবলেমটা হচ্ছে যে জায়গায় বাগেরহাটের মুক্তবাড়ি এলাকায় ওখানে আনফরচুনেটলি কোনো ইকো মেশিন নাই, যদিও খুলনায় 1 থেকে 2 ঘন্টা আমরা জার্নিতে হ্যান্ডেল করছি এটা। হ্যাঁ এটা 35-40 এটা বল। এটা এখন কোশ্চেনটা হচ্ছে স্যার, পেশেন্টের হচ্ছে যে সিনারিও 70 ইয়ার্স, ব্রেথলেসনেস, হাইপারটেনশন 140/90, ডিএম, মাইল্ডলি রেনাল ইম্পেয়ার্ড, এই সিচুয়েশনে তার আছে, লেগরিম আছে। এখন ওর মেয়ে জানতে চাচ্ছে যে আমার আসলে আমি এই রুগী নিয়ে খুব অ্যাপ্রেনশন আছি, আমার কি প্রেশারটা কি কন্ট্রোল করলে ঠিক হবে কিনা, ডায়াবেটিস কন্ট্রোল করলে ঠিক হবে কিনা, আমার কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিনা, তার যে অ্যাপ্রেনশনটা। এখন আমার যে বেজলাইন ডাক্তার আছেন ও জানে যে অ্যামলোডিপিন ওয়ান অফ দ্য কজ অফ লেগ সোয়েলিং এবং হার্ট ফেলিউর অন দ্য টপ অফ হার্ট ফেলিউর। এখন এই মুহূর্তে আসলে এই সিচুয়েশনে আলটিমেটলি আমার তো টার্গেট আমি ঠিক করব, মানে রিস্ক অ্যাসেসমেন্ট করব, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ফাইনাল করব। রাইট নাও এই মুহূর্তে তার 1 নম্বর কাজ কি, একটা ইকো করতে পারার চেষ্টা করা, তার পায়ের পানিটা কমাইতে হবে, তারপরে তাকে এক্সপ্লেনেশন দিতে হবে আমরা কি করতে চাই। মানে এই আলোকে যদি আপনি আমাদের যারা প্রান্তিক পর্যায়ে চিকিৎসক থাকবে তারা কোন বেজের উপর ভিত্তি করে আগাবে সেটা একটু বলেন, তাহলে আমরা একটু One আপনাদের thing, বের করতে পারি। one আচ্ছা, thing is এখানে very important. এখানে In ওয়ান fact, ওয়ান পয়েন্ট টু বি কনসিডার, দাদা আমি মানে একটা পয়েন্ট, শোনা যাচ্ছে আমাকে? জি জি জি। রঞ্জিত ভাই, Yes, শোনা yes. যাচ্ছে। আমি মনে করি যে ধরেন ওনার ইডেমা আছে, যদি আমরা ইডেমা কোনোভাবে যদি কোনো সিম্পল ওয়েতে গ্রামের দিকে, তো যদি আমরা লোসার্টান পটাশিয়ামের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড বেস যদি দিতে চাই, তাহলে তার বেসিক ইলেকট্রোলাইটটা আমাকে দেখে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রামগঞ্জে আমরা প্রচুর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পাই এবং ওনার হেমোগ্লোবিন লেভেলটাও জানি না। হ্যাঁ, তো আমার মনে হয় বেসিক একটা ইলেকট্রোলাইট, সোডিয়াম পটাশিয়ামটা, হেমোগ্লোবিন, আর অন্য ইউরিনে তো অ্যালবুমিন ট্রেস আছে বোঝা যাচ্ছে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাকে দেখে নিয়েই গাইডলাইন ডিরেক্টেড মেডিকেল থেরাপিতে আমাকে যেতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাভেলেবেল ওষুধ দেখতে হবে, শুধু দামি ওষুধ দিলেই চলবে না, যেটা অ্যাভেলেবেল কম দামের ভিতরে, তার অ্যাফোর্ডেবিলিটির ভিতরে আমার মনে হয় যে রাইট চিকিৎসাটা আমাদেরকে দিতে হবে, পরামর্শটা ওইভাবে দিতে হবে। থ্যাংক ধন্যবাদ। ইউ রঞ্জিত ভাই। One Good thing I comment. want to add, so this patient, if we can do, because Satkira and Khulna is not too far, so this patient requires an echocardiogram. There is no other choice, because if we can do an echo, it will make a decisive things of what this patient lady is having. If it is low ejection fraction, then we can go in a guideline by directed way. And if the patient's ejection fraction is okay, even then I prefer this patient should be transferred to Dhaka to exclude whether the patient is having coronary artery disease, because she has got multiple risk factors. And another thing is the adding thiazide with losartan. The patient is already getting amlodipine 10 milligram. 10 milligram in Bangladeshi scenario is a good dose. And most of the times, amlodipine-induced edema is diuretic resistant. And so we will have to switch over. If we want that this patient should be on diuretic, so we can switch from amlodipine to losartan plus thiazide diuretics, because this is one of the standard treatment of the hypertension also. It will take care of hypertension. At the same time, it will take care of failure also, because in a heart failure, the thiazide diuretics is indicated. So what I want, this patient should go to Khulna to stratify what is the LV is her LV. And Dr. Hafiz rightly told that many of our patients, we don't know that we are having the valvular heart disease. And these things also can be excluded by the echocardiogram. So echo becomes a mandatory investigation for this patient. After doing echo, we will see whether the patient having concurrently the coronary artery disease also. If the patient comes to Dhaka, after controlling the failure, we will do either myocardial perfusion imaging, or we will do a coronary angiogram. So I think this patient is having some sort of renal disease also. So I will not recommend the CT coronary angiogram, because CT coronary angiogram needs more dye than that of the coronary angiogram. We can do a coronary angiogram with 15 ml, 20 ml dye also. So this, if her daughter becomes very much worried, these are the things should be done.
First, the patient go to Right. Khulna to do an echocardiogram. Then, if echocardiogram getting the result, the patient can come to Dhaka because Dhaka is not also too far. Right. Then we will stratify in the which way we will treat the patient. রাইট এবং আচ্ছা ডক্টর বলেন আমি এখানে আমি একটা আপনাকে বলতে পারি বলেন রোজ ভাই হাফিজ, বলেন জি এটা হচ্ছে যে আমি সিটি করোনারি না করে আমি করোনারি ক্যালসিয়াম স্কোরিং করতে পারি, দ্যাট ইন কেস দ্যাট ইউ ডোন্ট নিড এনি ডাই No, sir. One thing is স্কোরিং that- করে যেমন আই ইউজ টু ফলো ইন মাই ওপিডি, আমি মনে হয় রেগুলার 20টা করে করোনারি ক্যালসিয়াম স্কোরিং করি এবং দ্যাট গিভস এ ভেরি গুড ক্লু এবং very good ইনফরমেশন result দেয়। also. I know that, So- Rashid bhai, I want to address another thing is also that the zero calcium paradox is also one important topic. The patient may have significant critical coronary stenosis with zero calcium score also, because if the lesion is soft, then the Okay. CT coronary angiogram altogether can miss it. So You there are is an very article right. in the You are chat. very right. বরেন্দা You are very বরেন্দা right. আপনাকে রশিদ ভাই বলেন না, আমি বলছি যে ওয়ান থিং স্যার, ডক্টর রশিদ বলেন স্যার ঠিকই এবং আছে, বরেন right. স্যার, স্যার জিরো একটা ক্যালসিয়াম জিনিস আমি বলছি। সিগনিফিক্যান্ট করোনারি ডিজিজ পাওয়া যেতে পারে, কিন্তু এটা ধরেন আমি 70 আমি বললাম যে এটা ক্লু পেতে পারি, 70% আমি Yes, কিন্তু yes, আইডিয়া yes, পেয়ে যেতে yes, পারি। this can be done. This because Acha. in America, but they did have the Journal of American Heart Association. They published a good article. They stratified. They took the more than 16,000 patients, and they do the CSC scoring, CAC score. But this is a good way. But we'll have to understand that one also. তাহলে CAC may be zero, আমি- but the আমি patient একটু- may have got clinical বরেন্দা আমি stenosis. একটু ইন্টারচেক করি, আমাদের আরো অনেকগুলো কেস আছে, তবে আমি হাফিজ বলি যে ভাই। আমি ক্যালসিয়াম স্কোরটা আনছি জাস্ট প্যাথোফিজিওলজিক মেকানিজমটা হাইলাইট করার জন্য, কিন্তু এই পেশেন্টের জন্য যদি আপনি ক্যালসিয়াম স্কোর করেন at 70, the calcium score 0 is very powerful. আপনি Very যদি powerful. ক্যালসিয়াম স্কোর 0 এবং সিগনিফিকেন্ট করোনারি আর্টারি ডিজিজ এটা পাবলিশ করছে, এটার যে মেইন অথর এই ক্যালসিয়াম স্কোরিং এর হচ্ছে ম্যাট বুডফ, সে হচ্ছে ইউসিএলএ হার্ভার্ড ক্যালিফোর্নিয়াতে, আমি তার সাথে কাজ করছি, এবং অফকোর্স ডক্টর নারুলা। তো প্যারাডক্সটা হচ্ছে if it is a lot of these factors কিন্তু younger age, then calcium score 0, not necessarily you are immune, but It is if good you are for old asymptomatic patient. and if you asymptomatic patient, but if you are old and the calcium score is 0, that's actually very very unlikely. powerful. So in any Yeah. case, we have the tools and technology, but we can use them. But আপনাদেরকে টাইম শর্টের জন্য ফাস্ট ফরওয়ার্ড করি, আমরা গাইডলাইন্স হাফিজ যে ভাই, থেরাপি দেওয়ার হাফিজ ভাই পরে আমি আরেকটা মিনিট যাই, হাফিজ ভাই আমি আমি আরেকটা শেষ মিনিট করি, যাই। if better, she feels better, so she is not to Dhaka yet, কিন্তু ভবিষ্যতে আমরা আইডিয়াল ওয়ার্ল্ডে ঢাকায় আসলে তার ফার্দার টেস্টিং করা যেতে পারে, বাট শি ইজ অলরেডি ইন দ্য গুড গ্রুপ, সো দিস ইজ কাইন্ড অফ catering according to the need. We can start treatment from periphery, not like panic situation আমি এখনই ঢাকায় যেতে হবে বা কিছু করতে আমি হবে। আমি আমি বলতে চাই, হ্যাঁ, হাফিজ আমি একটু কথা বলতে চাই, বলেন আমি একটু বলতে পারি। জি বলেন বলেন। জি জি মূলত যে আলোচনাগুলো হচ্ছে এটা ঢাকা শহরে সবই সম্ভব, কিন্তু প্রান্তিক পর্যায়ের ব্যাপারটা একটু আলোচনা আমি আপনাদের কাছে শুনতে চাই যে প্রান্তিক পর্যায়ে আমরা কি করব। প্রান্তিক পর্যায়ে অ্যাকচুয়ালি কোনো আমরা যারা কাজ করি, আমার তো মনে হয় না যে গাইডলাইনে ধারি না আমরা। প্রান্তিক পর্যায়ের 90% ডক্টর যারা জিপি করে বা জেনারেল প্র্যাকটিস প্রথম পেশেন্ট রিসিভ করে, কোন গাইডলাইনের মধ্যে তারা যায় না। তো এখন মুক্ত ভাই আপনার কথার উত্তর আমি যেটা বলবো, নিয়ে হ্যাঁ মুক্ত ভাই আপনার কথার উত্তর আমি যেটা বলবো, শুনেন আপনি তো আজম জিপি comment করুন। করতেছেন প্রান্তিক পর্যায়ে, বলেন। আপনার ফার্স্ট কাজ হচ্ছে ইউ ফার্স্ট ম্যানেজ দ্য পেশেন্ট ফার্স্ট, বুঝতে পারছেন? ডেফিনেটলি অন দ্য টপ অফ গাইডলাইন এবং আপনাকে সেভ করে আপনি পেশেন্টকে ট্রিট করবেন। এবার আসেন আপনার যে কেসটা, এই কেসটা হচ্ছে অনেকগুলো ইস্যু আছে, যেমন ধরেন 70 ইয়ার্স, মাল্টিপল কোমরবিডিটিস, এলবিবি অলওয়েজ প্যাথোলজিক্যাল। যতক্ষণ পর্যন্ত এলবিবি থাকবে ইউ হ্যাভ টু সার্চ দ্য কজ, এই কজ খুঁজতেই হবে, না পাইলেও খুঁজতে হবে, না পাইলেও খুঁজতে হবে। অরেন্দা বললো না যে আগে ইকো করতে হবে,
আমি ক্যালসিয়াম স্কোর করবো, ক্যালসিয়াম স্কোর করার জন্য আমার সিটি লাগবে, কিন্তু আমি আমার ইকো আমাকে গাইড করবে আমি আসলে কি করব। আপনার করোনারি ডিজিজ আছে কিনা বলতে পারবো, মাল্টিপল ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, মাইট্রাল ভালভুলার ডিজিজ, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ, হাইপারটেনসিভ ডিজিজ এবং কার্ডিওমায়োপ্যাথি, আদার জিনিসগুলো আমি এক্সপ্লেন করতে পারবো এবং গাইডলাইন ডাইরেক্টেড থেরাপি ডিটারমাইন করতে পারবো। কিন্তু আপনি ওই মুহূর্তে কি করবেন আসলে, আপনার তো নাই। এই আমার যেটা পারসেপশন এই জায়গায়, আপনার ব্লাড প্রেশারের জন্য যেহেতু আপনি জানেন যে অ্যামলোডিপিনটা মেইন কালপ্রিট হইতে পারে, ইউ ক্যান সুইচ ওভার অ্যামলোডিপিন অফ করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ডায়াবেটিক্স অ্যাড করতে পারেন। নাম্বার 3, হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য তাকে বলতে পারেন, দেখেন আমার এই ফেসিলিটিস আমার এই করার দরকার ছিল, আমি এটা করলাম, কিন্তু আই এম শিওর এই পেশেন্টের ফার্দার রিস্ক স্ট্রাটিফিকেশন করা জরুরি। আপনাকে অবশ্যই, আপনি আজকে যেতে না পারেন কালকে নাহলে পরশু কিছুদিনের মধ্যে আপনি সেকেন্ডারি সেন্টারে যেয়ে একটা স্পেশালিস্ট ওপিনিয়ন নিবেন ফর সেফটি অফ ইউর পেশেন্ট। ঠিক তো আছে। এই কথাটা আপনি ব্রিফ করবেন, কিন্তু আপনি যদি চান ওই মুহূর্তে গাইডলাইন রিলেটেড মেডিকেল থেরাপি স্টার্ট করেন, অ্যামলোডিপিন অফ করেন, ফার্দার অ্যাডভাইস দিয়ে তাকে ছেড়ে দেন, কিন্তু তাকে জি, কাউন্সিলিং বুঝতে করেন। পারছি। এটা হচ্ছে আমাদের আজম, বক্তব্য। থ্যাংক ইউ। আপনি আমার এটা মনে add হয় করেন। যে আমরা থিমটা বিল্ড আপ করতেছি, যে থিমটা কি, যে এবং প্রান্তিক পর্যায়ে ডাক্তারদেরকে আমরা যদি এই আলোচনার মাধ্যমে তাদেরকে নলেজ গ্যাপটাকে নিয়ে আসি, কারণ একজন ডাক্তারের পক্ষে, জেনারেল ফিজিশিয়ানের পক্ষে সবগুলো গাইডলাইন্স ফলো করা সম্ভব না অনেক সময়। তো আমাদের এই অ্যাপের মাধ্যমে, আমাদের এই ধরনের এডুকেশন ফোরামের মাধ্যমে আমরা সবাইকে উই ক্যান ব্রিং দেম ইন দি হোল অ্যারেনা, যে কিভাবে আমরা তাদেরকে একটা নির্দেশনার ভিতরে রাখতে পারি। তো এটা আমার মনে হয় একটা সমন্বিত প্রয়াস, এবং আমার মনে হয় যারা শুনছেন তারা এটা বুঝতে পারছেন যে আমাদের কিছু প্রত্যেক ডিসিপ্লিনেরই, অ্যাজমার ফ্লেয়ার আপ, সিওপিডি ট্রিটমেন্ট, স্ট্রোক ম্যানেজমেন্ট, হাইপারটেনশন ম্যানেজমেন্ট, এটা আমাদের একটা প্রক্রিয়া। এবং এত রাতে সবাই জয়েন করছে, আমরা নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাতে পারি যে And আমরা Dr. Hafiz, সমন্বিতভাবে আমাদের রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট দেবো। হ্যাঁ, বলেন না। Hafiz নেক্সট bhai, কেস Dr. one second only. This patient needs thyroid function test also. ডেফিনেটলি ট্রু, এবং এটা লোকালি সম্ভব এটা করা। আমি Hafiz একটু bhai একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, লোপা আমি বলো। তোমার কাছেই যাচ্ছি এখন। বলো। আচ্ছা, এই রুগীটা বলো। নিয়ে একটা কমেন্ট করতে চাই। আমি খুবই এগ্রি ডক্টর বারিন চক্রবর্তী, ডক্টর রাশিদ এবং আজম ভাই এবং ডক্টর মুক্ত, মেডিকেল ম্যানেজমেন্ট সব ঠিক আছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, বাগেরহাট খুলনা থেকে কিন্তু দূরে না। খুলনাতে দুইটা খুব ভালো হসপিটাল আছে, খুলনা মেডিকেল কলেজ এবং আবু নাসের স্পেশালাইজড Correct. হসপিটাল। Correct. এটাতে কিন্তু অ্যানজিওগ্রাম হয়, এবং খুলনাতে Correct. অ্যানজিওগ্রাম হয়, এकोकार्डियोग्রাম They হয়। do primary also. They do primary also. হ্যাঁ, Yes. সেটাই আমি বলছিলাম we'll যে show a এই case রোগীর about জন্য that. লোকালি কিন্তু ট্রিটমেন্টটা সম্ভব, মেডিকেল ম্যানেজমেন্টের সাথে Absolutely. সাথে একটা ভালো একো। এবং যেহেতু এটা খুবই হাই রিস্ক পেশেন্ট, যদি একোতে আমরা ওয়াল মোশন অ্যাবনরমালিটিস দেখি, এই রোগীর জন্য লেফট হার্ট কাতি হবে হচ্ছে বেস্ট নেক্সট। তো ফাইন্ড আউট দ্য ইটিওলজি। তো এইটার মনে হয়, আর বাংলাদেশে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যালসিয়াম স্কোর, করোনারি অ্যানজিওগ্রাম, এগুলোতে যদি আমরা দেখি যে খুব হাই ক্যালসিয়াম স্কোর বা ব্লকেজ অনেক, রোগীর কিন্তু আলটিমেটলি লেফট হার্ট ক্যাট লাগবেই। সেই ক্ষেত্রে কিন্তু এক্সপেন্সটা অনেক 3 গুণ বেড়ে যায় রোগীর জন্য। তো তো আমি তোমাকে বলি লোপা, জি আই মে বেগ টু ডিফার, বিকজ আমরা এটাই হচ্ছে বিউটি, যে আমরা এত স্টাডি করছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, in a stable situation without acute coronary syndrome, bad LV function, if you exclude left main prox LAD, the rest is probably not that helpful. So that is true. we'll talk about that. Let's start from the beginning, at least start with their guidelines directed medical therapy. এবং রোগী যদি ভালো থাকে, রোগী যদি ইমপ্রুভ করতে থাকে, let the patient continue to improve. রোগী যদি deteriorate করে, then we'll tell them that no, you need to move now. So, but this is just the beginning of the dialogue. So, আমি তোমার কাছে next patientটা বলবো, 62-year-old male, palpitation. হাফিজ ভাই, এই কোশ্চেন যাওয়ার আগে অডিয়েন্স থেকে যদি প্রান্তিক পর্যায়ে কোনো চিকিৎসকের কোনো কোয়ারি থাকে, আমরা ওটাকে ইনভাইট Beautiful. করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কোশ্চেন। মুক্ত ভাই একটা প্রশ্ন করলেন, আমরা চেষ্টা করলাম উত্তর দিতে। আর কারো কোনো অন্য কারো কোশ্চেন যদি আছে থাকে। কিনা? সবাইকে ওপেন করে দাও, আকাশ বা তমাল, মাইক ওপেন করে দাও সবাইকে, যদি মানে কারো যারা কোশ্চেন থাকে, অথবা হাত তুলতে পারেন। হ্যান্ড রেজ, হ্যাঁ হ্যান্ড রেজ করুক, হ্যান্ড রেজ করলে হবে। হ্যান্ড রেজ করা যায় নাকি?
হ্যাঁ? আচ্ছা না না আচ্ছা। ঠিক, ঠিক, ঠিক। আর আমি আমাদের একটা কেসেই কিন্তু আধা ঘন্টা চলে গেছে, বাট ইট ওয়াজ এ গুড ডিসকাশন। 62-year-old, তার নিউ অনসেট এট্রিয়াল ফিব্রিলেশন, hypertension, diabetes, occasional shortness of breath, blood pressure not well controlled. According to the current guidelines, should be less than 130, less than 90 for sure. How to assess cardiovascular risk and what cardiovascular risk this patient has and how to proceed. Lopa. এটা তো সবার প্রথমেই রুগীর দেখায় যায় যদি এটা নিউ অনসেট ও এলভি ফাংশনটা ভালো, এটা হচ্ছে যে একটা মানে আশার কথা, যেহেতু হচ্ছে এবং রুগীর হার্ট রেটও কিন্তু ওয়েল কন্ট্রোল মনে হচ্ছে, যে এটা বেসলাইন কিনা আমি জানি না, যে হার্ট রেটটা এখানে দেখা যাচ্ছে এর আগের বিটা slide। ব্লকার দেওয়ার পরে হার্ট রেট কন্ট্রোল আছে। হ্যাঁ, তো এই রোগীর ক্ষেত্রে হচ্ছে মেন হচ্ছে যে চ্যাটসভার স্কোর, যেটা আমরা স্ট্রোক অ্যাসেসমেন্টের জন্য ফিউচার স্ট্রোকের কতখানি পার্সেন্টেজ সম্ভাবনা সেটার জন্য চ্যাটসভার স্কোর আমরা করে থাকি। যে চ্যাটসভার স্কোর সবাই জানেন যে কনজেস্টিভ হার্ট ফেলিওর, হাইপারটেনশন, ডায়াবেটিস, এইজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক এন্ড এলভি ফাংশন, এই কয়েকটা জিনিস, এবং হচ্ছে আর্টারিয়াল অ্যাথেরোস্ক্লেরোসিস আছে কিনা। তো এই রোগীর ক্ষেত্রে যেহেতু বয়সটা 62 এবং হচ্ছে যে ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, এলভি ফাংশন ভালো, মনে হচ্ছে চ্যাটসভার স্কোর অ্যাটলিস্ট 2, এটা Right. 3ও হতে পারে, কারণ আমরা পেরিফেরাল আর্টারিয়াল প্লাকটা জানি না, হয়তো 3ও হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট থিং হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টদের, হাই রিস্ক পেশেন্টদেরকে কয়েকটা জিনিস, একটা হচ্ছে রেট কন্ট্রোল, একটা হচ্ছে রিদম কন্ট্রোল, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন। তো ডেফিনেটলি এই পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেশনটা লাগবে, এবং অ্যান্টিকোয়াগুলেশনের তো আসলে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে ভাইটামিন কি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর অ্যান্টাগনিজম, যেটা হচ্ছে ওয়ারফেরিন বা কুমাডিন, আরেকটা নতুন যেগুলো হচ্ছে ডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলে ওরাল, আগে বলতে নোবেল ডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলেশন, আর এখন বলে ডোয়াক ডাইরেক্ট অ্যান্টিকোয়াগুলেশন, যেটা ফ্যাক্টর এক্সটেন্সিভ, স্পেশালি যে টিস্যু ফ্যাক্টর বা এক্সটেন্সিভ ফ্যাক্টর গুলো ইনহিবিশন করে। স্পেশালি যেটা হচ্ছে যে নতুন যেগুলি 4টা ড্রাগই মোটামুটি খুব ভালো এখন পাওয়া যায়, একটা হচ্ছে যে ডেবিগাট্রান, রিভারাক্সাবান, এপিক্সাবান, আর হচ্ছে যে এন্ডোক্সাবান। তো এর মধ্যে হচ্ছে যে এপিক্সাবান আর হচ্ছে যেটা হাফিজ ভাই অলরেডি স্লাইড দিয়েছেন, রিভারক্সাবান, এগুলো হচ্ছে ফ্যাক্টর 10 ইনহিবিটর, আর হচ্ছে যে প্রাডাক্সা যেটা বা ডেবিগাট্রান, এটা ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, আর কোয়াগুলেশন ফ্যাক্টর তো ভাইটামিন কে, যেটা 2, 7, 9, 10 প্রোটিন সি ইনহিবিটর। তো এই যে কোনো দুইটার মধ্যে এখন ইদানিং আসলে আগে তো কুমারিন বেশি ব্যবহার করা হতো, কিন্তু যেহেতু এটা রেগুলার ফলো আপের ব্যাপার আছে, লাইফস্টাইল বা ডায়েট হ্যাবিট ফলো আপের ব্যাপার আছে, এই জন্য হচ্ছে যে এই ডোয়াক বা নোয়াক গুলি বেশি ব্যবহার করা হয় আনটিল দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ভালভুলার ডিজিজ, স্পেশালি উই কল ইট ভালভুলার ডিজিজ। তো অ্যান্টিকোয়াগুলেশন একটা পার্ট, আরেকটা হচ্ছে যে এবং রুগীকে ওইটা অ্যান্টিকোয়াগুলেশনটা রুগীরা আসলে একটু ভয় পায় যে ব্লাড থিনার, ব্লিডিং বেশি হবে, তাদেরকে তো আবার লাইফস্টাইল মডিফিকেশন, মানে যেহেতু ট্রমা বা কাট, এগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে, এইটা একটু ভালো করে এক্সপ্লেন করার আসলে ব্যাপার আছে। কারণ আমি দেখেছি আসলে আত্মীয় স্বজনদের মধ্যে, বাংলাদেশের মধ্যে অ্যান্টিকোয়াগুলেশনটা খুব একটা ভয়ের ব্যাপার মনে করে সবাই, যে ব্লাড থিনার খেয়ে অনেক ব্লিডিং হবে বা এরকম কোনো একটা কিছু। তো এটা একটু, কারণ তাদেরকে যদি স্ট্রোক রিস্কটা এক্সপ্লেন করা হয়, সেই ক্ষেত্রে তো মানে রোগীরা কনভিন্স হবে অনেক বেশি। আরেকটা যেটা হচ্ছে যে রেট কন্ট্রোল তো সাধারণত 3টা মেডিকেশনে বেশি ব্যবহার করা যায়, 2টা আমি বলা উচিত। একটা হচ্ছে যে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা তো আমরা অ্যাভয়েড করি যদি কার্ডিওমায়োপ্যাথি বা এলভি ফাংশন কম থাকে। বিটা ব্লকারটাই সব ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ কার্ডিওমায়োপ্যাথিতেও দেওয়া যায়, রেট কন্ট্রোলেও দেওয়া যায়। আরেকটা হচ্ছে যে ডিজক্সিন, খুবই ভালো ড্রাগ কিন্তু খুবই হাইলি টক্সিক ড্রাগ। এটা ডিজক্সিন আমি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রেগুলার ফলো আপ, বিশেষ করে ইলেকট্রোলাইট, পটাশিয়াম, এগুলো রেগুলার ফলো আপ না করতে পারবে বা ডিজক্সিন লেভেলটা রেগুলার ফলো আপ না করতে পারবে, সেক্ষেত্রে আমি বলবো যে আমি হলে অ্যাভয়েড করতাম, কারণ যারা রেগুলার ফলো আপ করতে পারবে না। আর তো রফিক ভাই আছেন, রফিক ভাই কোনো কমেন্ট করবেন নাকি? রফিক ভাই বাংলাদেশে ইলেকট্রোফিজিওলজির মানে আমি বলবো ফাদার ফিগার,
এবং উনি নিজে একজন এমিনেন্ট কার্ডিওলজিস্ট অ্যান্ড ইলেকট্রোফিজিওলজিস্ট, মানে এফিব এর গুরু। রফিক ভাই কোনো কিছু কমেন্ট করবেন? না, ইন্টারেস্টিং ডিসকাশন আমি শুনতেছি, হ্যাঁ, তারপর তো ভালো জিনিস করে টাচ করতেছে। মানে বেসিক হচ্ছে কি যে এই ফোরামটাতে আমাদের হাই টেকনোলজির চেয়ে যেটা বেসিক লেভেলে কি করা উচিত, এই ডিসকাশনটা ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ কথাটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে রোগীটা যখন আসলো কি করা যাবে। এবং সেই প্রসঙ্গে বলি, আমাদের এই রোগী রিক্সা পুলার আমাদের এই অ্যাপের মাধ্যমে আসছে, এবং রাইটলি, এবং থ্যাঙ্কস টু রফিক ভাই, দিস ওয়াজ এভি নোডাল রিএনটি ট্যাক, নট এফি। এবং দিস রোগী আমরা অ্যাপ্লিকেশন করছি প্রফেসর মহসিন এনআইসিবিডির, এবং রোগী এখন ভালো আছে। তার ইনিশিয়াল ওয়ার্ক আপ করার পরে আর কোনো খরচ লাগে নাই তেমন বেশি। এবং এরকম রোগীও আসছে যে এসটি এলিভেশন এমআই, এবং ইম্পর্টেন্ট যে অ্যাপের মাধ্যমে আসার পরে খেয়াল করেন যে মানে খুব তাড়াতাড়ি খুলনায় যে তার এনজিওগ্রাম হয়ে চিকিৎসা হয়ে গেছে, বিকজ অফ দি নেটওয়ার্কিং ইস্যু। তো অ্যাক্সেস টু হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে আমাদের দরকার হলো যেন একটা রেসপন্সিবল হেলথ কেয়ার আমরা দিতে পারি, এবং যেন সেটা অ্যাফোর্ড করতে পারি। তার জন্য আমাদের দরকার একটা রোগীটার কি ট্রিয়াজ। এফিব না, এটা ইকেজিটা তো হচ্ছে এভিএনআর। না না না, ওইটা অন্য রোগী, তোমার রোগীর এফিব ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলছি অন্য আরেকটা রোগী। কারণ আমরা EKG যখন টা এফিব EKG কনফার্ম করা উচিত Right. বিফোর উই সে দ্যাট ওয়াজ দি মেসেজ। আর হলো ট্রিয়াজ সেন্টার থাকার দরকার, লোকালি যাতে ট্রিটমেন্ট করতে পারি, বিনা চিকিৎসায় কারোর তো মানে হওয়া উচিত না আর কি। যেমন এরকম রোগী আমি এই যে গত এপ্রিলে গেলাম, তখন এরকম রোগী কিন্তু আমরা পেলাম যে এভি নোডাল রিএনটি ট্যাক আর এভি রিএনটি ট্যাক, এবং এদেরকে ঢাকায় এনে চিকিৎসা করার দরকার। এবং এটা আরেকজন রোগী যে ডেলিভারির পরে লোপা, কার্ডিওমেগালি, পেরিপার্ডেম কার্ডিওমায়োপ্যাথি, ডেলিভারির পরে আমরা গাইডলাইন্স ডিক্টেড ট্রিটমেন্ট থেরাপি, ঢাকায় আসা লাগে নাই, রোগী ভালো হয়ে গেছে। তা আমি রাত বাড়ছে, আমি আরেকটা পেশেন্ট অ্যাটলিস্ট যদি ম্যানেজ করে দেখাতে পারি। হ্যাঁ, হাফিজ, জি মে জি আই অ্যাড সামথিং? জি আমি আপনার থার্ড পেশেন্টে যাওয়ার আগে, যেহেতু আমরা আজকে ডিসকাশনটা কিন্তু প্রান্তিক পর্যায়ে, আমরা বেশি হাই থটে যদি চলে যাই তাহলে প্রান্তিকরা অনেক সময় কনফিউশন হয়ে যাবে। এক্স্যাক্টলি আমার মনে হয় প্রান্তিক সাইডটাকে আমরা হাইলাইট করি। কিন্তু আমি আপনাকে একটু বলি যে আমার বেসিক ইনফরমেশন গুলোর জন্য ওই লোকাল ডাক্তারগুলোকে কিন্তু প্রথমে প্রশিক্ষিত করতে হবে। যেমন ইব্রাহিম কার্ডিয়ে কন্ডাক্ট করে সার্টিফিকেট কোর্স ইন কার্ডিওভাস্কুলার ডিজিজেস, 4 মাসের অনলাইন কোর্স ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের মাধ্যমে, এবং আমরা এখন পর্যন্ত প্রায় 800 ডাক্তারকে ট্রেন আপ করেছি এন্টার বাংলাদেশে, সরকারি বেসরকারি। এবং আমরা যদি এই শিওর কেয়ার প্রান্তিক যে সেন্টারগুলো, ওই তাদের ভিতরে যদি আমাদের এই বেসিক ট্রেনিং প্রোগ্রামগুলো তারা যদি ইন্টারেস্টেড হয়, বাগেরহাটার থেকে কয়েকজন আমার এখানে অ্যাটেন্ড করছে, তারা হলে আমাদের এই যে ডিসকাশনটা, এটা তো মেডিকেল রিলেটেড ডিসকাশন, অর্থাৎ ওই ফিজিশিয়ান, লোকাল ফিজিশিয়ান তারা কিন্তু ওয়েল ম্যানেজ করতে পারবে কেসগুলো, আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এটা 50 আজম, you want to take this case and হ্যাঁ, yes. maybe we can ask Dr. Parveen. হ্যাঁ, আজম, রোজির স্যারকে ধন্যবাদ। আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসকদেরকে আরো বেশি আমাদের সাথে ইনভলভ করা, কারণ আমরা মেইন সমস্যাগুলোকে জোর দেওয়া এবং কিভাবে লোকাল লজিস্টিক্স দিয়ে এগুলোকে কমব্যাট করা যায় সেটাই চেষ্টা করা। তো আমরা আসলে হাইফাই টেকনোলজি দরকার আছে, দরকার নাই তা না, এটা হচ্ছে ওই প্রথম ঠেকাটা দিয়ে তারপরে তাদেরকে সেকেন্ডারি কেয়ারের জন্য যখন পাঠাবো তখন আমরা স্পেশালিস্ট ওয়ার্ক আপ করার চেষ্টা করবো আর কি। তো আমরা চাচ্ছি স্যার আমাদের লোকাল যারা ইনভলভমেন্ট থাকবে তাদেরকে কিভাবে আরো বেশি মানে কনফিডেন্স দিয়ে পেশেন্ট ম্যানেজমেন্ট করতে পারে এবং আমাদের সাথে পরে ওরা ওয়ার্ক আপ করতে পারে। আমরা একটু থার্ড কেসে যাই, যে 53 ইয়ার্স একটা ওল্ড মেল স্কুল টিচার, যে মাঝে মাঝে কমপ্লেন করতো তার স্পিচ প্রবলেম, ডিজার্থিয়া প্রবলেম কথা বলতো, আর নামনেস দ্য রাইট সাইড অফ দ্য আর্ম এবং লেগ এবং সামটাইমস উইকনেস কমপ্লেন করতো, হুইচ রিজলভড আফটার 5 to 10 minutes। মাইল্ডলি হাইপারটেনশন ছিল, তার এলডিএল লেভেল ছিল 170 মিলিগ্রাম পার ডিএম। লোকাল ফিজিশিয়ান তাকে দেখে তাকে একটা ছোটখাটো স্ট্রোক মনে করে তাকে অ্যাসপিরিন এবং স্ট্যাটিন দিয়ে তাকে চিকিৎসা শুরু করে। তো এখন আমি যেই জায়গাটা অ্যাড্রেস করতে চাচ্ছি, যখন এটা একটা প্রান্তিক পর্যায়ে যাবে
তখন যে কোনো মেডিকেল গ্র্যাজুয়েটই এটা প্রথমে চিন্তা করবে ইট মাইট বি স্ট্রোক অথবা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সে ভাববে। কনফিউশন হচ্ছে আমাদের দেশের লোকের কাছে অনেক সময় আমরা স্ট্রোককে ওরা হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এটা কনফিউশন করে, কিন্তু মেডিকেল গ্র্যাজুয়েটের মধ্যে এই কনফিউশনটা হয় না। আপনারা খেয়াল করে দেখবেন এনএসসিবিটি ইমার্জেন্সি বিভাগের সামনে লেখা আছে স্ট্রোক মানে হার্টের রোগ, স্ট্রোক মানে হার্ট অ্যাটাক নয়। কিন্তু আমরা এটা আলোচনা না যে আমি এখন আমাদের সেলিনা পারভিন আছেন ইউএসএ তে, উনি ভালো করে জানেন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর অফ নেভাদাতে আছেন। আমি ওনার থেকে জানতে চাই আসলে এই মেসেজটুকু যখন আমাদের পেশেন্টরা বলে তখন আপনি এটাকে কিভাবে চিন্তা করবেন, এবং আমাদের ডাক্তাররা মানে যারা প্রান্তিক পর্যায়ে আছে মানে এই যে একটা নামনেস, তারপর হচ্ছে স্পেস প্রবলেম হচ্ছে, তার যে একটু কথা বলা একটু কথা জড়ায় যাচ্ছে, তারা এটাকে কিভাবে চিন্তা করবে এবং এটাকে তারা কি স্ট্রোক হিসেবে চিন্তা করবে নাকি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হিসেবে চিন্তা করবে, বা এটার লং টার্ম ইফেক্ট কি হবে, বা এটাকে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা কিভাবে তারা আইডেন্টিফাই করবে, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ আজম। হ্যাঁ, আর এই যে এখানে হিস্ট্রি আমাদের নিউরোলজিতে মানে অ্যাজ আ নিউরোলজিস্ট আমাদের কাছে হিস্ট্রি এবং এক্সামটা খুবই ইম্পর্টেন্ট ফর লোকালাইজেশন। তোমার এই পেশেন্টের হিস্ট্রিতে হচ্ছে একটা ইয়াং পেশেন্ট, অ্যাক্টিভ পেশেন্ট ওয়ার্কিং, এবং সে প্রেজেন্ট করছে কিছু সেন্সরি সিমটম নিয়ে, নামনেস এবং অলসো কিছু মোটর সিমটম যেটা কিনা উইকনেস, আর ইম্পর্টেন্ট হলো যে স্পিচ প্রবলেম। সো এবং পুরা সিমটমটা রিজলভ করে যায়। যখন রিজলভ করে যায় তখন মোস্ট লাইকলি একটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এবং প্রান্তিক পর্যায়ে ডাক্তার ওই যে আমাদের জুনিয়র ডাক্তার এবং ওই লেভেলে যারা থাকে ওদেরকে তখন এই হিস্ট্রিটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা, এবং এটা ইম্পর্টেন্ট এটা যে ফ্রিকোয়েন্টলি এটা হয়েছে এবং এটা পুরো রিজলভ হয়ে ব্যাক টু নর্মাল। সুতরাং এটা টিআইএ মোস্ট লাইকলি। এখন রিস্ক ফ্যাক্টর কি? রিস্ক ফ্যাক্টর হচ্ছে এখানে দেখলাম যে তার হাইপারটেনশন আসছে, আর হলো তার এলডিএল লেভেলটা হাই। হ্যাঁ, তা এখন এটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যে টিআইএ ক্যান বি এন ওয়ার্নিং সাইন ফর এ লাইক এ স্ট্রোক, অ্যান্ড স্ট্রোক ইজ এ ডিভাস্টেটিং ডিজিজ। এবং প্রান্তিক পর্যায়ে ওদের এইটা পেশেন্টকেও অ্যাওয়ারনেস এবং ইম্পর্টেন্ট এই কারণে যে যদি এই ট্রিটমেন্ট না হয় এই টিআইএ, তাহলে 10% এই সিমটম দে গো টু ফুল ব্রন স্ট্রোক, এবং সাধারণত এটা 90 ডেজ এর মধ্যে কিন্তু হয়, এবং 24 আওয়ার্স এর মধ্যে রিস্কটা অনেক বেশি হয়। এবং এই 80% এই যে টিআইএ পেশেন্ট, ইট ইজ প্রিভেন্টেবল বিকজ ইফ উই ডায়াগনোস রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট, then it is kind of 80% we can prevent this devastating potential stroke. এখন রোগী তো ফার্স্ট যখন আসলো তখন এই হিস্ট্রির পর এক্সামিনেশন করে দেখবে যে কোনো রেসিডুয়াল উইকনেস কিংবা নামনেস, কোনো স্পিচ প্রবলেম আছে কিনা। যদি না থাকে তাহলে এটা হচ্ছে যে রিজলভ হয়ে গেল। সুতরাং এটা বলা যে হ্যাঁ, এটা মোস্ট আপা, লাইকলি। আমি আপনাকে এই জায়গা থামাতে চাই। আমাদের প্রান্তিক পর্যায়ে চিকিৎসকের কিছু কোয়ারি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে কি একবার দুবার সিমটম হলে 24 ঘন্টার মধ্যে সে রিজলভ হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে যে যে এটা আসলে ফিউচার রিস্ক প্রেডিকশনের জন্য আমাদের ডাক্তারদেরকে যে মেসেজটুকু আমি আপনার থেকে দিতে চাই, আপনার মাধ্যমে দিতে চাই, যে এটা যে হারবিঞ্জার অফ দ্য স্ট্রোক, মানে এটা 10%, 15%, 20%, 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার্স, 5 ইয়ার্স এর মধ্যে ফুল ব্লোন স্ট্রোক হতে পারে। এই মেসেজটুকু যদি আপনি দেন তাহলে তারা একটু অ্যালার্ট হবে। এর হ্যাঁ, কারণ হচ্ছে যে হ্যাঁ, হিস্ট্রি তোমার হিস্ট্রি তো হিস্ট্রিটার এক জন্য নাম্বার। যেটা না, ওই যে মোটর সিমটম, হ্যাঁ, স্পিচ এবং মোটর সিমটম, এটা হচ্ছে যে তোমার স্ট্রং প্রেডিক্টর ফর স্ট্রোক, নট লাইক এ সেন্সরি দ্যাট মাচ। তো এটা আমাদের ডাক্তারদের এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে ওই উইকনেস এবং তার স্পিচ প্রবলেম ছিল। এবং যদি ট্রিট করা না হয় তাহলে উইদিন 3 মাসের মধ্যে আর কি, যে তোমার 10% মে ডেভেলপ লাইক ফুল ব্রন স্ট্রোক। তো স্ট্রোকের এই যে একটা রিস্ক, এটা ওদেরকে মাথায় রেখে রোগীকে তখন ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট দিতে হবে, কারণ এটা তো একটা ওয়ার্নিং সাইন। সুতরাং এটা হচ্ছে যে কাইন্ড অফ পোটেনশিয়াল স্ট্রোক, সেই হিসেবে এই রোগীর তখন ইনভেস্টিগেশন করা। যেমন আমরা এরপরের আমাদের ইনভেস্টিগেশন মনে করো যে রিস্ক ফ্যাক্টর যেটা বললাম এই রোগীর ক্ষেত্রে ডায়াবেটিসের কথাটা লেখা নাই, এবং রোগীটা স্মোক করে কিনা, রোগীটা ওবিস কিনা, সেম রিস্ক ফ্যাক্টর লাইক কার্ডিওভাস্কুলার, এটা ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এবং রোগীর এরপরে তো ব্লাড প্রেশারটা প্রান্তিক পর্যায়ে সে দেখবে, তার হার্ট রেটটা কেমন, সেটা কি কার্ডিয়া কিংবা ইভেন ইকেজি যদি না থাকে অপশন, তাহলে সেখান থেকে মনে করো
ইসিজি থাকলে তো সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, এবং ব্লাড টেস্ট কিন্তু রুটিনলি প্রান্তিক পর্যায়ে থাকবে, থ্রম্বোসাইটোসিস আছে কিনা, কমন জিনিস, লাইক যদি প্ল্যাটলেট কাউন্ট যদি বেশি থাকে দ্যাট মে অলসো কজ লাইক এ স্ট্রোক। যদিও মানে প্রান্তিক পর্যায়ে তো অনেক ইনভেস্টিগেশনের স্কোপ নেই, যেগুলো রিসোর্সেস থাকে, এবং তার হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা। অনেক সময় হাইপোগ্লাইসেমিক ইভেন্ট ক্যান মিমিক লাইক ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট লাইক টিআইএ লাইক সিমটম নিয়ে আসতে পারে। সুতরাং ওটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই রোগীর হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা। ইফ ইট ইজ দেন দে ক্যান ট্রিট। আমি এই জায়গায় একটু ইন্টারজেক্ট করি, যদি রোগীর সাইনাস রিদম হয় এবং ইকোকার্ডিওগ্রামে ওভারঅল এলভি ফাংশন নরমাল, সেই ক্ষেত্রে what will be the initial antiplatelet therapy? Will you give one agent or two agent? ওকে, এখানে হচ্ছে যেহেতু টিআইএ ইট ইজ রেকমেন্ডেড, এটা হচ্ছে যে আমাদের গাইডলাইন ফর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটা বলছে যে ডুয়েল থেরাপি অ্যাসপ্রিন এবং প্লাভিক্স, এটা সাধারণত 3 মাস দেওয়া হয়, এবং একটা 3 মাস দেওয়ার পরে দেন ইউ উইল কন্টিনিউ অনলি অ্যাসপ্রিন, বাট ইমিডিয়েটলি এটা রেকমেন্ড হচ্ছে যে 3 মান্থস। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে যে কেউ বলে যে আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি হাফিজ ভাইয়ের কথা অনুসারে। আসলে যখনই একটা পেশেন্টের ট্রানজিট ইসকেমিক অ্যাটাক লাইক সিমটমস, ইট মে বি ট্রানজিট ইসকেমিক অ্যাটাক অর লাইক আদার কজ লাইক হাইপোগ্লাইসেমিয়া, রাইট, মেসেজ হচ্ছে ক্লিয়ার যে ইট শুড বি ইভালুয়েটেড, এটাকে ইগনোর করা যাবে না। বিকজ কেন যাবে না? এটা যেহেতু ফুল বোন স্ট্রোক, লাইফ ডেভাস্টেটিং, লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, লাইফকে কমপ্লিকেটেড করে, অতএব এটাকে আমাকে অ্যাড্রেস করতেই হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যেটা বললেন, আমি যেটা পারসিভ করলাম, আমাদের সকলের জন্য বলছি যে যা মোর রিস্ক, আমার যতগুলো রিস্ক আছে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এটা ম্যান্ডেটরি, ইচ এন্ড এভরি পেশেন্টকে এটা করা উচিত। এখন হাফিজ ভাই যে প্রশ্ন তুললো, আমাদের ধরেন এই ধরনের সিচুয়েশন অনেক সময় রোগীরা ধরেন বাগেরহাট কিংবা ধরেন বা টেকনাফের বিভিন্ন রিমোট প্রান্ত থেকে অনেক জায়গায় যেতে পারে না, তখন আমার কি সাথে সাথে ডিএপিটি স্টার্ট করা উচিত? স্ট্যাটিনের ব্যাপারে সেকেন্ডারি প্রিভেনশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্যাট পার্টিকুলার কেস, যেটা বললেন ডায়াবেটিস, জিকেডি বা অন্য আদার জিনিসগুলোকে অ্যাড্রেস করবো। ডিএপিটি এবং স্ট্যাটিন, প্রবলেম হচ্ছে স্ট্যাটিন যদি হাই ডোজে দিতে যায়, নিউরোলজিস্টরা প্রায় দেখি স্ট্যাটিন হাই ডোজ দিতে চায় না। ওরা যদি মনে করে ছোট ফাঁক থাকে, এখানে হেমোরেজিক ট্রান্সফরমেশন হয়, বা ওরা একটু লো ডোজে দিতে চায়, আমরা কার্ডিওলজিস্টরা হাই ডোজে দিতে চাই। এই প্রসঙ্গে আপনি ডিএপিটিটা আপনি ক্লিয়ার করলেন 3 মাস দিবেন, 1 মাস এরপর থেকে 3 মাস পর থেকে অ্যান্টিপ্লেটেড স্পেলিং দিব। স্ট্যাটিনের ব্যাপারে যদি একটু বলেন তাহলে আমার জন্য উপকৃত হবে। আচ্ছা, স্ট্যাটিনের হচ্ছে তোমার এলডিএল যেমন এই পেশেন্টটার রেসপেক্টিভ বলি 170, এখন যেহেতু পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, এর এলডিএল কিন্তু রাখতে হবে লেস দ্যান 100, হ্যাঁ, কি প্রিফারেবল লাইক অ্যারাউন্ড 70। সুতরাং সেটা করতে গেলে তোমার কিন্তু অ্যাগ্রেসিভ স্ট্যাটিন থেরাপি লাগবে। আর আমরা নিউরোলজিস্টরা কেন হেমোরেজিক একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলি, এটা হচ্ছে একটা লং টার্ম, যদি হাই ডোজ স্টেরয়েড স্ট্যাটিন দেওয়া হয় তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর, পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টরের চিন্তা করা হয়। কিন্তু এই যে পেশেন্টটা যেটা আমাদের প্রান্তিক লেভেলে গেল, যার এলডিএলটা হাই, হাইপারটেনশন, একে কিন্তু অ্যাগ্রেসিভলি ট্রিট করে এর এলডিএলটা কমাতে হবে, কারণ অলরেডি কিন্তু একটা সাইন সে আমাদের দেখাই দিল যে এটা টিআইএ তার একটা এপিসোড হয়ে গেছে, এবং তার কয়েকবার স্পিচ প্রবলেম ফ্রিকুয়েন্ট একটা হি ইজ ভেরি ভালনারেবল ফর লাইক এ স্ট্রোক। সুতরাং এই পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে অ্যাগ্রেসিভ হইতে হবে। আই থিঙ্ক দ্য ট্রিটমেন্ট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড, যে একটা স্ট্যাটিন থেরাপি কোন পেশেন্ট। যদি কিছু বলতেন, বরেন স্যার কিছু বলবেন? In fact, I want to add one thing regarding the statin. But statin therapy in ischemic stroke is not a problem. Yes. It's very unlikely that the statin will convert a ischemic stroke to a hemorrhagic stroke. Right. Very unusual. But the problem is if the patient has got a hemorrhagic stroke. Usually in hemorrhagic stroke, initiation of statin is contraindicated. If the patient is already on statin, it can be continued, no problem. Another thing I want to add, this patient, according to the guideline, this patient is very high risk group. So in this patient, we'll have to reduce the LDL cholesterol more than 50% of the baseline,
or it should be ideally it should be less than 1.4 millimole. That means equivalent to 55 milligram Yes. percent. That So is it in is the a- European guidelines now. Yes. Absolutely European guidelines, the intensive statin therapy in Yes. this group of patient, because this patient, according to the scoring system, it is a high risk group. Right. And Very you high can risk. use rosuvastatin and ezetimibe combined, or you Yes, can use, and I don't know whether you can get the PCSK9 inhibitors. You may need that. This is usually heterozygous familial type, most likely. PCSK is not available in our country, but it is available in India. Yeah. India. Oh, by the People in way, our country are using it. our scientific partner is Beacon Pharmaceuticals today. Beacon has done a great job in terms of bringing oncology drugs in Bangladesh. Maybe Beacon can think about bringing Repatha and other equivalent PCSK9 inhibitors. I know that they have brought Tijatapide in Bangladesh, which is a remarkable thing. আপনি যদি আমাদেরকে গ্রাফটা দেখেন, ওভারঅল আমরা যদি রিস্ক ফ্যাক্টরসকে অ্যাড্রেস করি, hypertension, diabetes, hemoglobin less than 7, smoking cessation completely, and then you think about the control of hypertension, there is a significant reduction in hypertension. So A, B, C, D, right? The antiplatelet, blood pressure control, smoking cessation, diet, and exercise. All these, the secondary prevention can be more than 80%, is huge. So I think we all need to pay attention to that preventive aspects. Pathophysiologically speaking, I think if the patient can afford and can send, we can evaluate carotid in terms of whether this is a significant carotid disease giving emboli, or there is any PFO, patent foramen ovale, and paradoxical emboli, whether patient has paroxysmal AFib and left atrial appendage thrombus. These are all higher level of care. But at least if we clinically think, as Dr. Parveen has mentioned, the clinical, the ischemia is most likely is resolving, then probably we can go that pathway, initiate the therapy, at least DAP, maybe at least 4 weeks, then you stop the DAP, continue on one antiplatelet, and avoid any long-term problem. I think that is very important for our physicians in the field to at least appreciate and start, and then tag along with the higher centers. So, আমি ডক্টর বরেনের একটা কথা একটুখানি ডিফার করতেছি, যে বরেন যেটা বললো যে হেমোরেজিক স্ট্রোকে স্ট্যাটিন কন্ট্রাইন্ডিকেটেড, ইট ইজ এ রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। Absolutely. Absolutely. I told that if the patient is already on statin, you can continue it, no problem. But initiation is not recommended. okay. So, and also when there is an atherosclerotic disease in anywhere, this patient also should be evaluated for any cardiac issues. So I think we got all the possible scenarios. We have only 1 hour. So I don't know anybody has any comment. We had a 4th case, but I don't know whether we had enough time. But anybody has any comments so far? It is already 11 o'clock in Bangladesh. For this patient, I just want to add, because প্রান্তিক লেভেলের পরে যখন টার্সিয়ারি সেন্টারে যাওয়ার সুযোগ হয় যদি থাকে, মানে দ্যাট সিনারিওতে, মানে স্ক্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্রেন স্ক্যান। যদিও এটা টিআই রিজলভ করে যায়, কিন্তু রিস্ক ফ্যাক্টরের জন্য স্পেশালি লুক অ্যাট দ্য ব্লাড ভেসেলস, লাইক অ্যাজ ইউ সে carotid ultrasound, also like intracranial blood vessels to look, because if it is there, then aggressive therapy will be really recommended. Yeah, excellent. Because I think disabling stroke is really almost equivalent to death. It is really a significant burden for the patient and the family, financial, long-term care. All these things will come up, and this is really a curse for the family. And we all need to be very careful about preventing a disabling stroke. And therefore, timely care, this is, we cannot emphasize anymore. Timely care, timely intervention is really, really important, particularly in cardiovascular disease
and maybe in other diseases also, early detection of cancer, get a direction. So আমার বক্তব্য হচ্ছে আমাদের ফিল্ডের যারা কাজ করছেন দেশের সারা দেশে মানুষেরকে সেবা দিচ্ছেন তারা আমাদের মতো বিশেষজ্ঞদেরকে কাজে লাগাতে পারেন। আমরা এখন একটা গ্লোবাল স্মল ভিলেজ, আমরা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হতে পারি এবং আমরা আমাদের যে তথ্য রোগীর এটা আদান প্রদান করে রোগীকে একটা দিক নির্দেশনা দিতে পারি। এটা আমাদের একটা সমন্বিত প্রয়াস এবং আমরা মনে হয় নিশ্চয়ই আমরা এটা সাকসেসফুল হব যদি আমরা এই নেটওয়ার্কটা চালু রাখতে পারি এবং আমরা একটু পে অ্যাটেনশন করি, যেটা আমাদের জন্য সবার জন্য একটা উপকার নিয়ে আসবে। People who care act and refuse to give up, and we are trying not to give up, may not change the world. আমরা চেঞ্জ করতে পারবো না, but I think we can change many individual worlds, and I think that gives us a satisfaction. Thank you. আর কোনো বক্তব্য আছে কারো? না, হ্যাঁ। বক্তব্যটা আমাদের যেহেতু প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদেরকে আমরা প্রিভেন্টিভ কেয়ারের প্রতি একটু বেশি এমফাসিস করতেছি, তো আমি বরেন স্যারের আর হচ্ছে রশিদ স্যারের ধরেন একটা লং ক্যারিয়ার, তার একটা এক্সপিরিয়েন্স আছে, তারা যদি কিছু আমি একদম ক্যাটাগরিক্যালি আমি প্রথমে বরেন স্যার থেকে জানতে চাই আমাদের যারা প্রান্তিক পর্যায়ের চিকিৎসক আছেন তাদের প্রিভেন্টিভ কেয়ার এবং তার আগে আমি একটু ছোট্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ কেয়ারে জোর দিচ্ছি। আমি যখন ন্যাশনাল আর্ট ফাউন্ডেশনে আমরা তাদের সাথে কাজ করছি এখন, আজম তুমি জানো, আমাদের ন্যাশনাল প্রফেসর ব্রিগেডিয়ার স্যার আমাকে বলতেন যে হাফিজ আপনারা যে এই যে স্টেন্ট করতেছেন, কমপ্লেক্স করোনারি করতেছেন, হার্ট অ্যাটাক করতেছেন, প্রিভেনশনেও জোর দেন। প্রিভেনশন এই কথাটা আমার কানের ভিতরে আছে, কিন্তু আমি যেটা বলতেছি বরেন্দা বা রশিদ ভাই কমেন্ট করার আগে এবং লোপা বা শেলি কমেন্ট করার আগে, যে আমরা কিন্তু শিওর কেয়ারের এই প্ল্যাটফর্মে শুধু প্রিভেন্টিভ কেয়ারকে জোর দিচ্ছি না, আমরা কিন্তু আমাদেরকে আপনাদের কাছে অ্যাভেলেবল করতেছি ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার। ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। তা বরেন্দা বা রশিদ ভাই, ওটা তো আমাদের শিওর কেয়ারের প্রাইমারি টার্গেট হচ্ছে ইমার্জেন্সি কেয়ারকে স্ট্রেন্থ আপ করা। সাথে সাথে আমরা প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদেরকে এইটাও ওয়ার্ন করতে চাই যে কিভাবে প্রিভেন্টিভ কেয়ারটাকে যদি আমরা একটু এমফাসিস করি তাহলে আমরা অনেক ইমার্জেন্সি কেয়ারকে আমরা ইচ্ছে করলে ট্যাকেল করতে পারবো, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, নট অনলি কিওর অ্যাজ ওয়েল এজ চিপ অ্যাজ ওয়েল। তা আমরা বার্ডেন কমানোর জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার তো থাকতেই হবে, এতে কোনো বিকল্প নয়। সাথে সাথে আমরা তাদেরকে আমাদের যারা প্রান্তিক পর্যায়ের চিকিৎসক ওদের চ্যালেঞ্জ অনেকগুলো, ওদের ল্যাক অফ ফেসিলিটিস তো নাই, তারপরে হচ্ছে রোগীরা আমাদের কথা ঠিক মতো শুনতে চায় না এবং প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদেরকে ঠিক মতো পাত্তাও দিতে চায় না, কিন্তু তাকে ওই জায়গায় চিকিৎসা করতে হয় এবং করতে হবে। এখন ধরেন এই যে প্রথম কেসটা আমরা যেটা দেখালাম, তার লেগ সোয়েলিং, তারপরে হচ্ছে তার হাইপারটেনশন, 70 ইয়ার্স, এলবিবি, তাকে তো ধরেন একটা ইকো করা জরুরি, কিন্তু কথা হচ্ছে আমরা তো তাকে সাথে সাথে ওই যে লেগ সোয়েলিংটা কমাতে হবে, আমরা তো আমি তার আস্থাই পাবো না। তার সাথে তাকে এটাও বোঝাতে হবে। এই জন্য আমি বলতে চাচ্ছি বরেন স্যার এবং রশিদ স্যার ওনাদের তো ধরেন 30-40 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে প্র্যাকটিসে বিভিন্ন রকম। কথা হচ্ছে যে আমরা ইমার্জেন্সি কেয়ারকে অবশ্যই, কারণ এটা লাইফ সেভিং ব্যাপার, না করলে লাইফ মারা যাবে। আর প্রিভেন্টিভ সেক্টর আমরা জোর দেওয়ার কারণ হচ্ছে ওদেরকে আমরা ইনভলভ করবো, আমাদের প্রান্তিক পর্যায়ে প্রিভেনশনের সাথে সাথে ইমার্জেন্সি কেয়ারে ওরা আমাদের সাথে সবসময় থাকবে। আমাদের সফটওয়্যারটা আমরা যত বেশি ডিসিমিনেট করতে পারবো, যত বেশি লোককে কমিউনিটিকে ইনভলভ করতে পারবো, তত বেশি আমরা পিপলকে রিচ আউট করতে পারবো। রশিদ স্যার যেটা বললো একটা প্ল্যাটফর্মে যে ওনাদের একটা প্রোগ্রাম আছে, ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম, বার্ডেম চালায়, হার্ট ফাউন্ডেশন আছে, বিভিন্ন আমাদের যে বিভিন্ন কমিউনিটি সোসাইটি গুলো আছে, আমরা যদি সবাইকে রিচ আউট করি আমরা অনেক বেশি দূর যেতে পারবো এবং অনেক বেশি ইনভলভ হবে। তো বরেন স্যার যদি একটু বলেন আমরা প্রিভেন্টিভ কেয়ারটা আমাদের প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদেরকে অ্যাম্বাসাডার হিসেবে কিংবা আমাদের যে প্রতিনিধি হিসেবে কিংবা কিভাবে তাদেরকে আমরা আরো বেশি ইনভলভ করতে পারি। আমার কি দেখেন Dr. Ajam, I want to add, Hafiz also, so I want to add one thing only. During last 1 decade, the cardiovascular care in Bangladesh improved a lot. Within few years, there should not be any turn prantik. Everybody will get the guideline. That is the dream. That is the dream. It will be. I tell you one thing only. I add one thing. Yesterday's scenario. Yesterday only I will tell only one case. Yesterday at night, at evening at 5 o'clock, somebody called me from Brahmanbaria.
from a remote hospital. They told that their patient suddenly collapsed in the street, on the street, and the patient was brought back to the hospital, local hospital, and they saw that the patient is having extensive enteromy. Extensive enteromy. What they did, they immediately thrombolized the patient with streptokinase. But after giving streptokinase, the patient did not improve. Patient was deteriorating, and they called me what to do. What I did, I told them, as streptokinase has been given, doctor told me there is no resolution of ST segment, there is no resolution of pain. I told them, send the patient to Dhaka. So they started at 6 o'clock and they arrived in our emergency department at 10 o'clock. And I myself and Dr. Mahbubur Rahman cared the patient in the CCU. I saw the patient was given thrombolized with streptokinase. We saw that the ST elevation is sky high. The patient came from Brahmanbari after 4 hours of the giving the streptokinase. And we immediately, Dr. Mahbub told me, sir, we will take the patient to cath lab. So immediately, the relatives agreed that the patient should get it. And we took the patient in a cath lab. He had 100% block in the proximality. Dr. Mahbub opened it up, and now the patient is okay. So the term is Prantik is no more valid. Brahmanbari is almost near to India. So No, but and the patient, Borinda, the message is clear. We need a networking. We need this communication. We need this because it was lucky that they know you. But we need to have a standard networking throughout the country. but we don't have any nationwide Right. network. We don't have. Still, So now we we don't have. are trying to build that. Yes, exactly. Rashid bhai. আমি যে জিনিসটা বলবো যে এখানে যেহেতু আমরা ইমার্জেন্সি কেয়ার নিয়ে কথা বলছি, এই যে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা অ্যাকুট লিম্ব ইসকিমিয়া, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে 70 to 80% প্রিভেন্টেবল। তো আমরা প্রিভেনশনের উপরে, যেটা আজম বললো, যে প্রিভেনশনের উপরে ম্যাক্সিমাম এমফেসিস থাক, অ্যাট দি সেম টাইম দি ইমার্জেন্সি কেয়ার, Yes. এই মেসেজটাও তারা কিভাবে হ্যান্ডেল করবে এটা আমাদেরকে সাইমালটেনিয়াসলি শেখাতে হবে। এর জন্য এদেরকে ট্রেন আপ করতে হবে। যেটা আমরা এখন যে প্রোগ্রামটা আমরা চালাতে বললাম, তা আমরা প্রায় 1000 ডাক্তারকে অলরেডি, সরকারি বেসরকারি ডাক্তারকে 4 মাসের ডিস্টেন্স লার্নিং প্রজেক্ট, এটা ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটির আদলে করা, ইজ ভেরি ওয়ান্ডারফুল একটা অনলাইন কোর্স। এবং এটা আমরা আমাদের অ্যাসোসিয়েশনের যত অ্যাফিলিয়েটেড আছে, আমরা প্রায় 83 অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন আমরা ডাক্তারদের ট্রেনিং করছি। এখন যে বাগেরহাটে যেমন একটা ফোকাল পয়েন্ট হয়েছে, আমি মনে করি আরো ঢাকার বাইরে এরকম বিভিন্ন এরিয়াতে কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট তৈরি করে, ভেরি At least- ভেরি ওয়েল সেড রশিদ ভাই। আপনাকে এই প্রসঙ্গে একজনের সাথে পরিচয় করাই দিই, জয়ন্ত মালাকার, ডক্টর জয়ন্ত মালাকার। তুমি কি আসো? তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা এটা এক্সপ্যান্ড করতেছি। জয়ন্ত, তুমি কিছু বলবা? স্যার শোনা যাচ্ছে স্যার? জি, শোনা যাচ্ছে। স্যার স্যার প্রায় 2 সপ্তাহ আগে স্যার আপনার সাথে বুঝিনি। যেদিন কথা হলো, এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল যে স্যার আরেকটা জেলা শহরে, যেমন চাঁদপুরে এই শিওর কেয়ারের যে প্রজেক্ট, এটার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়া যায় কিনা। তো এরপরে স্যার আপনার নির্দেশনা অনুযায়ী আমি চাঁদপুর সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক মাহবুব স্যারের সাথে কথা বলি এবং সিভিল সার্জন স্যারের সাথে কথা বলি। আমি প্রায় 6 মাস আগে সেখানে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলাম। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে স্টুডেন্ট হিসেবে কোর্সে আছি স্যার। তো ওনাদের সাথে কথা বলার পরে ওনারা এই বিষয়ে অত্যন্ত আগ্রহী হন এবং যখন ওনারা যা শুনতে পান আমি যে তোমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করি যে তোমরা চাঁদপুরে করতেছো, আবার আমরা আইসিডিআরবির সাথে কানেক্ট হয়ে আমরা মতলবেও নিচ্ছি এবং আচ্ছা, আমরা একটা যশোরে করতে চাই হাফিজ, যশোরে একটা ভেরি স্ট্র্যাটেজিক পয়েন্ট, কমিউনিকেশন ভালো, এবং যশোরে আমাদের ফ্যাসিলিটি আছে, 2টো মেডিকেল কলেজ আছে। পারফেক্ট। দিস ইজ দ্য রিজন উই আর ডুইং দিস প্ল্যাটফর্ম। অ্যাবসলিউটলি রশিদ ভাই। স্যার, আপনি আছেন, প্রফেসর রশিদ, আমি সাকসেসফুল হবেই। প্রফেসর হাফিজ, জি। আমি একটু বলতে চাই যে ওই যে কোর্সটা ম্যাডাম চালাচ্ছে, খরচ কমাইতে হবে। অত টাকা ডাক্তাররা দিলে কেউ উৎসাহ কম পাবে। আমার মনে হয় যে এটা একটু কম খরচে করানো যায় কিনা কোর্সটা, তাহলে ভালো হয় আর কি। যদি মুক্ত ভাই আপনাকে বলি যে যদি কেউ ইন্টারেস্টেড হয় আপনি আমাদেরকে জানান। আমরা আমাদের মানে ইচ্ছা আছে এদেরকে ট্রেন করার। আপনি আমাদেরকে জানান কে ইন্টারেস্টেড।
উইল ফিগার আউট। রশিদ ভাই কিনা, Okay. তাই না? উইল হ্যাঁ, ফিগার yes, আউট। yes, আমরা তো 50% নিয়ে আমাদের একটা খরচ আছে তো, কারণ এখানে আমাদের স্ট্রং ফ্যাকাল্টিজ আছে, তারপরে এই যে কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য কস্টিং আছে, শুধু আমরা কস্টিং এর 50% নিচ্ছি, কারণ আমরা তো এখান থেকে লাভ করতে চাই না। আমাদের অবজেক্টিভ আছে টু ট্রেন দ্য পারসন, যাতে রাইট চিকিৎসা রাইট টাইমে করা সম্ভব। এইটা আছে যে আমাদের অবজেক্টিভ। সো আমার মনে হয় যে যে এই ফোকাল পয়েন্ট কিছু এক্সটেনশন করার দরকার আছে হাফিজ, তাহলে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো যদি ঠিক থাকে তাহলে নেটওয়ার্ক এস্টাবলিশ হবে এবং এটা স্ট্রং হবে। হ্যাঁ, আমাদের অবজেক্টিভটা। জি, আমি বলি, রশিদ স্যার আমাকে কয়েকদিন আগে বলছিল ওনার এলাকায় বেশ কিছু প্রোগ্রাম করতে চায়, উনি আমাকে বলছিলেন। আমি রশিদ স্যার, আমি বলছিলাম যে স্যার আমরা শীঘ্রই আপনার এখানে আপনার যে আরো যে নবীন এবং প্রবীণ একটা ওনার একটা সংগঠনও আছে, আমরা ওখানেও আমরা করবো। উনি বলছে 40-50 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, উনি বলছেন উনি সব ব্যবস্থা করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি আমরা আপনাদের নাম্বারগুলো শীঘ্রই আমি আমরা করব। আমরা কমিটেড, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা মানে ট্রেন করার ব্যাপারে আমাদের কোনো রকম মানে শর্ত নাই, আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিতে রাজি আছি। এখন আমাদের কথা সাথে হচ্ছে যে তমাল আমরা আছে, যত বেশি পারি তত বেশি চেষ্টা করব। ডাক্তার শরীফুল ইসলাম তমাল আছে এইটাতে, এবং আমাদের টেকনোলজির আইটির আকাশ আছে, ওদেরকে আমি আপনাদের এই নোটগুলো নিতে বলছি। আর যদি কোনো বক্তব্য থাকে কারুর, ডক্টর সেলিনা পারভিন, ডক্টর আমি একটু এখানে একটা কমেন্ট করতে চাই, সেটা হলো এই যে আজমের তোমাকে উদ্দেশ্য করে মেইনলি ওই যেটা অ্যাওয়ারনেস না, যে আমাদের প্রফেসর রশিদ উনিও বললেন যে এই যেমন টিআই এর অ্যাওয়ারনেস, মানুষের কিন্তু বাংলাদেশে চেস্ট পেইন হলে বুঝতে পারে যেটা হার্টের প্রবলেম, এন্ড দে ইমিডিয়েটলি গো টু লাইক লাইক ফর হেল্প ডক্টরের কাছে আছে। কিন্তু টিআই যেহেতু একটা ট্রানজিয়েন্ট, ইট ইজ আ ল্যাক অফ নলেজ আর ল্যাক অফ অ্যাওয়ারনেস। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মনে হয় একটু এডুকেশনাল এবং পেশেন্টকে Very important বলা যে point. দে নিড টু গো টু লাইক ইমিডিয়েটলি ফর কেয়ার। That's very important. সিমটমস এটা এত ইম্পর্টেন্ট যে ইট উইল লিড টু লাইক এ ফুল ব্রন স্ট্রোক। তো এটা Right. এখন এই অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট, এনকারেজ করা টু গো টু দ্য লোকাল ডক্টরস ফর ইমিডিয়েট থ্যাংক ইউ ইন্টারভেনশন। আমি লোপা? আজকে আপনাকে সেদিন আপনাকে কথাটা বলি, ভালো আপা বলছো। আজকে আমাকে একটা কারণে আমাদের প্রাইম মিনিস্টার অফিসে আমাকে যেতে হয়েছিল। ওখানকার একজন সচিব মহোদয়ের সাথে আলাপ হচ্ছিল যে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিভাবে বিল্ড আপ করা যায়। আজকে আমি ওনার সাথে লাঞ্চ এবং পোস্ট লাঞ্চ 1 থেকে 2 ঘন্টা ওনার সাথে কিভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রামকে আরো বেশি এক্সপিরিয়েন্ট করা যায় উনি অনেকগুলো আমার থেকে নোট নিলেন, এবং উনি আমাকে প্রমিস করছেন যে আমাকে উনি আরো কয়েকবার ডাকবেন। আজকে আমাকে ফার্স্ট ডাকলেন, কারণ গুড ওয়ার্ক। ওনারা Good work. দেখছেন যে প্রাইম মিনিস্টার ত্রাণ তহবিল থেকে প্রতি বছরই যে পরিমাণ লোকদেরকে সাহায্য দেওয়া লাগে, ওনারা আসলে এক্সস্টেড, এরা সত্যিকার অর্থে চাচ্ছে কিভাবে এটা থেকে একটা সলিউশন বের করা যায়। তা আমাকে যেটা সাহায্যের উনি বিষয়ে বেশ কিছু পয়েন্ট আমাকে নিজে দেখালো যে দেখেন এই প্রবলেম গুলো যদি আমরা সলভ করতে পারি, তখন আমি ওনাকে অনেকগুলো কথা বলছি যে স্যার অ্যাওয়ারনেসটা আমরা করছি, এটা স্কুল কলেজ এবং জাতীয় পর্যায়ে এবং আমাদের যতগুলো মিডিয়া আছে প্রত্যেক লোককে ইনভলভ হতে হবে। এখানে শুধু একা ডাক্তার Exactly. কমিউনিটি শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, এখানে ইচ এন্ড এভরি ওয়ানকে Very ইনভলভ good করার চেষ্টা point. এখন হ্যাঁ, আমরা আজম, আমাদের thank you. প্ল্যাটফর্মের কথা আমরা বলছি, সফটওয়্যার গুলোর কথা বলছি। Right. এখন আপনারা হাফিজ ভাই যখন বাংলাদেশে আসবে তখন ওনাকে নিয়ে আমি একটু প্রাইম মিনিস্টার অফিসে যাবো, কারণ ওনারা এই জিনিসগুলো আর একটু ডিটেলসে যেতে চায়। Right. আমার Thank কাছে you, মনে হচ্ছে আজম। ওনারা আমি আন্তরিক, এটা করতে চায়। তোমার কথা থ্যাংক ইউ, কিন্তু আমি লক্ষ্য করতেছি আমাদের পার্টিসিপেন্ট কিন্তু কমে যাচ্ছে, সুতরাং উইল নিড টু র্যাপ হ্যাঁ না, আপ। অনেক রাত হয়ে গেছে তো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হাফিজ ভাই একটা কথা বলি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বলি কি যে আমাদের যেহেতু প্রান্তিক পর্যায়ে অনেক গুলি সেন্টার আছে, ওই সেন্টারে যদি এরকম কোনো ইনফরমেশন থাকে যে ওর আশেপাশে হচ্ছে যে কি কি ফ্যাসিলিটি, যেমন বাগেরহাটের পেশেন্টটাই বলি যে খুলনা কিন্তু বেশি দূরে না, রাইট। বাগেরহাট থেকে আমরা খুলনা। ওইটা আমাদের হ্যাঁ, ওই তুমি শুনে খুশি হবা যে যারাই ওই ইকেজি ডিটেক্ট করছে তাদের কয়েকজন কিন্তু আমাদের আবার পার্ট, যেমন 2 জন ছিল আজমের ফেলো, এবং তারাই আবার খুলনার ডাক্তারকে যোগাযোগ করে বলে দিছে। হ্যাঁ, সুতরাং এবং আমি তারাই প্রাইমারি বিষয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে ফোকাস করা, এই যে ফোকাস করাটা কিন্তু এটা আসলে তো ফেলো মানে এটা খুবই সহজ, যেটা হচ্ছে যে 5-10 মিনিটের মধ্যে করা যায়। এই লোপা জিনিসটা যেটা বলছে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, it is very important and we are promoting this heavily, not in এটা cardiology, আমাদের অনেকের কাছে also আছে, in বুঝছো, যে obstetrics. পোর্টেবল ইকো মেশিন আছে, Right. অনেকের কাছে আছে।
কিন্তু কথা হচ্ছে এটা ওই কষ্টের জন্য সবাই এফোর্ড করতে পারছে না। আমাদের যারা ডাক্তার, বেজলাইন ডাক্তার, তারাও কিন্তু ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে আছে। আমরা সবকিছু চিন্তা করে আগাতে হবে আর কি। আসলে একটু সময় আসলে হয়তো কিছুদিন পরে হয়তো অনেক ইজি হবে, কিন্তু আমরা যে আজকের তো আওয়াজ যে আমরা তৈরি করছি, নয়েজ ক্রিয়েট করছি, এই নয়েজ ইকোটা কিন্তু আল্ট্রাসাউন্ড মেশিনের সাথে ইনকর্পোরেট করা যায়, এটা যে আলাদা No, একটা না, বড় একটা এবং মেশিন লাগবে সেরকম এবং না। আরেকটা জিনিস বলি লোপা, এখন আমাদের চাইনিজ যেটা দেখছি আমরা, ওটা ব্লুটুথ আছে, আমরা ওটা কানেক্ট করলে তুমি এখানে বসে এটা ইন্টারপ্রেট করতে পারবা, which is will be another big step, যে আমাদের এক্সপার্টরা শুধু ইকেজি এক্সরে না, এবং এই যে মুক্ত ভাই বাগেরহাটে পয়েন্ট অফ কেয়ার যে বিএনপি করছেন বা ট্রোপোনিন করছেন, আমরা কিন্তু সাথে সাথে রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবং যদি পয়েন্ট অফ কেয়ারের ইমেজিংটা আমরা আপলোড করি, দেন you can interpret the imaging সেটা। by your own, so it কারণ is ECG huge. দাদা, পরে হাফিজ, প্রথমে একো লাগবে, একো ছাড়া কার্ডিওলজির Exactly, যেটা প্র্যাকটিস করা এটা খুবই ডিফিকাল্ট। exactly. হাফিজ গো স্টেপ বাই স্টেপ, প্লিজ গো Right. স্টেপ বাই স্টেপ। কারণ একবারে সব করে, কারণ এটা তো আপনার কোনো কিছু কিন্তু অর্গানাইজেশন করতে গেলে আপনি একবারে Right. জাম্প করতে পারবেন না। Right. একেবারে শক্ত ভিত যত হবে তত দেন ইউ ক্যান প্রসিড। হ্যাঁ, গো Roshid স্টেপ bhai, বাই স্টেপ। dreamer সঙ্গে সঙ্গে very realistic practical person. Thank you so much. We need that wisdom. আল্ট্রাসাউন্ড কিন্তু মেশিন সব না জায়গাতেই হাফিজ, আছে। আমি Right. একটা হ্যাঁ, কথা অ্যাড করতে বলেন। চাই একটু। সেলি বলেন। যেটা বললো যে টিএ এর ব্যাপারে আসলে আমাদের খুবই লোকজন মানে কম অ্যাওয়ার, মাথা ঘুরে গেছিল, ওই সুপারি খাইছিলাম, পান খাইছিলাম, এসব ভেবে পার করে দেয়। Right. আর যদি যেহেতু টিএ এর symptom ব্যাপারে আমরা resolve কিন্তু করে যায় তো জিপিটাও অতটা সিরিয়াসলি Right. নিয়ে নেই ব্যাপারটা। হ্যাঁ, আর যেহেতু Right. সিমটমটা পুরো রিজলভ করে যায় তো ওই জন্য ওরা আরোই ওটা খেয়ালই করে না, Right. কিন্তু এটা যে এত Right. ইম্পর্টেন্ট হ্যাঁ হ্যাঁ, তাহলে টিএ এর আমাদের ব্যাপারে আমার হয় যে আমাদের একটা আলোচনা টিএ এর ব্যাপারে করা উচিত পরবর্তীতে যে কোনো। ওকে, উইল ডু দ্যাট। তাহলে আমরা আজকের স্যার, আমি মধ্যে একটু শেষ অ্যাড করি তাহলে করতে চাই সবার স্যার। অনুমতি ক্রমে। সামারি আমি একটু করেন, add করতে সামারি চাই। করেন হাফিজ। হ্যাঁ, make a তাহলে summary. আমরা সবাইকে ধন্যবাদ দিই যারা এসেছেন, এবং আমার মনে হয় দিস ওয়াজ না, এ গুড রশিদ actually ইন্টারঅ্যাক্টিভ। অ্যাড করতে চাচ্ছেন। জি, না আমি মুক্ত ভাই সামারি বলেন। করে দিই, সামারি করে দিই। মুক্ত ভাই, থ্যাংক ইউ। তাহলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করি। আমরা এই যে সমন্বিত হাফিজ, প্রয়াস, জি হাফিজ, রমেশ ভাই, ডক্টর হ্যাঁ। রশিদ ধন্যবাদ কিছু দেওয়ার বলতে আগে চাচ্ছেন। একটুখানি আমি একটু একটা সলিউশন দিচ্ছি, যে ওই যে আচ্ছা। ডক্টর বললো, জয়ন্ত বললো না, হুম, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যদি আপনি একটা ডিপিপি বা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল তৈরি করেন এই শিওর কেয়ারের অবজেক্টিভ দিয়ে, ইউ ক্যান হ্যাভ দ্য ফান্ড। হ্যাঁ, যদি ফান্ডের যদি ক্রাইসিস মনে করেন, তাহলে আপনি 10টা সেন্টার বা 20টা সেন্টারকে টার্গেট করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা হেলথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় দিলে কিন্তু প্রজেক্ট আছে। ওকে, হ্যাঁ, এটা দিয়েও আপনার যে ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে হ্যান্ড হেল্ড আল্ট্রাসোনোগ্রাম বা হ্যান্ড হেল্ড ইকো মেশিন, ইসিজি মেশিন, যেগুলো বেসিক গুলো, হ্যাঁ, তাহলে আমরা ধরেন NT-proBNP-র আমরা সেকেন্ড ফেজে যাই। আমরা আগে ফার্স্ট ফেজে যেগুলো ইমিডিয়েট ডায়াগনোসিসের যে ব্যাপারগুলো, সেগুলো যদি যাই ফেজ ওয়াইজ, তাহলে আপনার এই জিনিসগুলো কিন্তু একটা প্রজেক্টের আওতায় নিয়ে কিন্তু আপনি করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে আমাদের সায়েন্টিফিক পার্টনার বিকন আছে, এবং আমাদের ভবিষ্যতের প্রোগ্রামগুলোতে তারা থাকবে আশা করি। তো আমার কাছে মনে হয় যে আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। এই এত রাতে সবাই রাত জেগে বাংলাদেশে এই প্রোগ্রাম করলেন। ভবিষ্যতে আমরা এরকম ধরনের প্রোগ্রাম নিয়ে আসবো এবং আপনাদের অ্যাক্টিভ সহযোগিতা চাই। ধন্যবাদ। ইনশাল্লাহ, অবশ্যই স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ হাফিজ। খোদা থ্যাংক হাফেজ। ইউ। হ্যাঁ, কথা স্যার, গুড নাইট। আসসালামু আলাইকুম।